আসসালামু আলাইকুম সবাইকে। একটু দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। বহুকাল পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা নতুন একটা অধ্যায় আজকে শুরু করব, নিউটনিয়ান মেকানিক্স। তোমাদের এই সপ্তাহটায় আমাদের নিউটনীয় বলবিদ্যা বাকি যে 3 দিন আছে, আগামী 3 দিন নিউটনীয় বলবিদ্যা চলবে। এর পরের সপ্তাহ থেকে তোমাদের অপূর্ব ভাইয়া সাইকেল 4-এর আদর্শ গ্যাস যেই অধ্যায়টা আছে সেটা শুরু করবেন। আচ্ছা, এফবি গ্রুপে জয়েন হওয়ার পরে ওই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে কিছুটা টাইম লাগে। আমাদের তো অটো অ্যাপ্রুভাল হয়, তো দেখা যায় ফেসবুকে মিনিটে 8 থেকে 10 জন মতন অটো অ্যাপ্রুভ হয়। তো সেইটা হচ্ছে এখন একদম তোমরা যে আকামটা করো, যখন ক্লাস শুরু হবে তার ঠিক আগ মুহূর্তে ভর্তি হবো। এতে করে যেটা হয়, ফেসবুকের অ্যাক্সেসটা আসতে একটু টাইম লাগে। আর হচ্ছে ওয়েব অ্যাপে তো সাথে সাথেই পেয়ে যাও। ওকে, সাউন্ড ঠিক আছে কিনা। একজন বলল সাউন্ড শুনতে পাচ্ছে না, সাউন্ডটা ঠিক আছে কিনা একটু জানিও। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানিও। ঠিক আছে, ক্লিয়ার। সো আমাদের নিউটনীয় বলবিদ্যা এই অধ্যায়টা আসলে অনেক গুরুত্বপূর্ণ। আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারে এই অধ্যায়টা পড়ার জন্য ভেক্টর অধ্যায়টা ভালোভাবে শেষ করে আসাটা জরুরি। ভেক্টর অধ্যায়ের যে সব কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে পারতে হবে বিষয়টা এরকম না। দেখা যাবে যে বেসিক জিনিসগুলো আছে, যেমন লব্ধি নির্ণয়ের সূত্র, উপাংশে কনভার্ট করা, তারপরে হচ্ছে লাস্টের দিকে, এই অধ্যায়ের লাস্টের দিকে ভেক্টরের ক্রস গুণের কিছু ব্যাপার স্যাপার থাকবে। এবং আমাদের ভেক্টরের মধ্যে মানে যে সমস্ত কনসেপ্টগুলো আছে ভেক্টরের আর কি, সেইগুলো দেখবা যে এখানে একটু পরপরই লাগবে। তো ভেক্টর অধ্যায়টা যারা পুরোপুরি শেষ করে আসছো ভেরি গুড। আর যারা শেষ করো নাই তাদেরকে বলবো ভেক্টর অধ্যায়টা একটু প্রথম থেকে দেখা শুরু করো আস্তে আস্তে। কারণ আমাদের ওই ভেক্টর অধ্যায়ের সাথে এই অধ্যায়ের অনেক বেশি রিলেশন আছে। আমরা এখানের যখনই ম্যাথ করতে যাব তখনই তুমি দেখবা যে ভেক্টরের কিছু কনসেপ্ট এখানে সরাসরি কাজে লাগবে। আর হচ্ছে এমনিতে ওই যে আই জে কে দিয়ে আমরা যে টাইপের ম্যাথগুলো ভেক্টরে করছিলাম, সেই কনসেপ্টগুলো এখানে লাগবে। তারপর গুণনের মধ্যে যেটা বললাম, ক্রস গুণনের কিছু জিনিসপত্র লাগবে, এটা অবশ্যই এই অধ্যায়ের সেকেন্ড পার্টে। মূলত নিউটনীয় বলবিদ্যায় আমরা 2টা পার্ট নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে রৈখিক পার্ট আর একটা হচ্ছে কৌণিক পার্ট। তো কৌণিক পার্টের যে অংশটা আছে সেটা তোমাদের জন্য একেবারেই নতুন। আমরা আগে রৈখিক পার্ট থেকে পড়াশোনা শুরু করব। সো রৈখিক পার্টের মধ্যে তোমরা ক্লাস 9-10-এ যতটুকু পড়ে আসছো সেটা ছিল শুধুমাত্র একমাত্রিক গতি। একটা তলের উপরে একটা বস্তু গতিশীল আছে এবং সেটা একটা সরল রৈখিক গতি ছিল। কখনোই আমরা দ্বিমাত্রিক তলের মোশন নিয়ে কিন্তু সেখানে কোনো আলোচনা করিনি। তো ইন্টারে আমাদের এই অধ্যায়ে যখন রৈখিক পার্টের আলোচনাগুলো আমরা করি তখন কিন্তু আমাদের একই সাথে একমাত্রিক গতির কনসেপ্টগুলো তো লাগবেই, সেই সাথে দেখা যাবে দ্বিমাত্রিক ত্রিমাত্রিক গতির কনসেপ্টও কিন্তু লাগবে। অর্থাৎ গতিবিদ্যার যে টপিকগুলো ছিল সেগুলাও যদি একটু তোমার পড়া থাকে তাহলে সুবিধা। কিন্তু গতিবিদ্যাটা একদম যে ম্যান্ডেটরি সেটা না। ভেক্টরটা ম্যান্ডেটরি, এই অধ্যায়টা করার জন্য ভেক্টরটা ম্যান্ডেটরি। কারণ গতিবিদ্যার যে টাইপের কনসেপ্টগুলো আছে সেগুলার কিছু কিছু আইডিয়া তোমার হলো 9-10-এ তোমরা পাইছো। সো এর আগের বছরগুলোতে যেমন গতিবিদ্যা সিলেবাসে ছিল না, ওরা সরাসরি কিন্তু ভেক্টর পড়ে নিউটনীয় বলবিদ্যা শুরু করছিল, তো ওদের খুব একটা প্রবলেম হয়নি।
সো যদি এরকম তুমি হয়ে থাকো যে ভাই আজকে ব্র্যান্ড নিউ, আমি একদম এর আগে কখনোই কোনো পড়াশোনা শুরুই করি নাই, আপনাদের সাইকেলে আমি রিসেন্টলি জানছি এবং ভর্তি হয়েছি, এরকম যদি হও তাহলে সেই ক্ষেত্রে তোমাকে সাজেশন দিব সাইকেল 1-এর যে ভেক্টর অধ্যায়টা আছে সেইটা একটু প্যারালালি কাভার করো, এবং সেই সাথে আমাদের নিউটনীয় বলবিদ্যা লাইভ ক্লাস যেভাবে চলছে সেইভাবে করে কন্টিনিউ করতে থাকো। সো লাইভ ক্লাসটা মিস করবা না। লাইভ ক্লাসের মধ্যে দেখা যাবে আমরা যখন পড়ছি লাইভ ক্লাসে, এই সময়টাতে কিন্তু দেখা যায় একই সাথে প্রবলেমগুলো একবার করে একটু দেখা হয়ে যায় এবং আমি কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে প্র্যাকটিস করি, যা যা কিছু প্র্যাকটিস করছি এগুলো কিন্তু তোমাদের সাথে নিয়ে করতেছি। তো এই কারণে ধরো লাইভে থাকলে জিনিসগুলা যেভাবে করে ধরো ভিতরে আত্মস্থ হয়, রেকর্ড দেখার সময় আমাদের একটা টেন্ডেন্সি থাকে এরকম যে একটু 10 সেকেন্ড টেনে দেই, একটু ফাস্ট ফরওয়ার্ড করি। সো এরকম করতে গেলে তখন দেখা যায় একটু মনোযোগের ব্যাঘাত থাকতে পারে। সো এই কারণে খাতা কলম নিয়ে বসো এবং ফুল ফোকাসটা ক্লাসে দাও, ঠিক যেভাবে যে কোনো একটা অফলাইন ক্লাসে তুমি যখন পড়াশোনা করো যেরকম ফুল কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসটা করো, ঠিক সেভাবে করেই ক্লাসটা করবা এবং চেষ্টা করবা প্রত্যেকটা লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে। এরকম যেন না হয় যে ভাই আমি কোনো একটা ঝামেলায় পড়ে গেছিলাম, ব্যস্ত ছিলাম, এরকম কোনো এক্সকিউজ নিজের কাছে দিবা না। রাত 10টায় ক্লাস হচ্ছে মানে রাত 10টায় তোমাকে অ্যাটেন্ড করতে হবে, এইরকম একটা মাইন্ডসেট মাথার মধ্যে রেখো। তা না হলে অনলাইন ক্লাসে যেটা সবচেয়ে বড় ঝামেলায় তোমরা পড়ো, ভাই ক্লাস অনেক জমে যায়। সো ক্লাস যখন অনেক জমে যায় তখন কিন্তু পরে রিকভার করতে অনেক প্যারা হয়ে যাবে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। যখন ক্লাস লাইভ হচ্ছে, লাইভ ক্লাস মানে লাইভেই করবা। এটা রেকর্ডটা তোমার জন্য একটা সাপোর্ট। যদি কোনো জিনিস লাইভে দেখা যায় বুঝতেছো না, তাহলে ওটা রেকর্ড দেখলা, বা তুমি লাইভ ক্লাসে হয়তো বা নোট সুন্দর মতন করতে পারো নাই, সেই ক্ষেত্রে তুমি তখন রেকর্ডটা দেখলা। কিন্তু লাইভ ক্লাসে থাকাটা হচ্ছে মাস্ট, এটা এনশিওর করবা। আর 2 নাম্বার পয়েন্ট যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কোনো ক্লাস করার পরেই যখন ক্লাস শেষ তখন খাতা বন্ধ করবা না। যা কিছু ওই ক্লাসে পড়ছো পুরাটা জিনিস একটু রিভাইজ করবা। 5 থেকে 10 মিনিট সময় নিয়ে একটু পুরা ক্লাসে যা কিছু পড়ানো হয়েছে সেগুলো একবার করে একটু রিভিশন দিবা। তৎক্ষণাৎ রিভিশন দিলে মাথায় অনেকক্ষণ থাকে, কিন্তু ওই যে 2 দিন পরে আবার ক্লাসের আগে যখন দেখতে যাবা তখন কিন্তু আবার একটু কঠিন লাগবে বা মনে হবে অনেক কিছু ভুলে গেছি। সো এটা করবা না, ক্লাস শেষ হওয়ার পরপরই একবার রিভিশন দিবা এবং পরের ক্লাসে আসার ঠিক আগ মুহূর্তে আরেকবার রিভিশন দিবা। ঠিক আছে? ভেরি গুড। ঠিক আছে, সো সবাই এখন কমেন্ট বন্ধ করো, কমেন্ট না করে একদম ফুল মনোযোগ দাও, একেবারে আইসোলেটেড হয়ে যাও, কমেন্টের সাথে পুরাপুরিভাবে আইসোলেটেড থাকো। ঠিক আছে? সো কমেন্টের সাথে একদম আরি, এখন আর কোনো কমেন্ট না। যারা ওয়েব অ্যাপে আসো, যারা ফেসবুকে আসো, সম্পূর্ণ ফোকাস এখন থাকবে স্ক্রিনের দিকে আর হচ্ছে নিজের খাতার উপরে। যা কিছু লিখবো আমি তাই লিখে ফেলতে হবে। ঠিক আছে? ওকে ভাইয়া, এই অধ্যায়ের প্লেলিস্ট কমপ্লিট করছি আপনার চ্যানেল থেকে। আমার চ্যানেলে যেই রেকর্ড ক্লাসগুলো ওইগুলো কিন্তু 23 ব্যাচের জন্য মানে 2022 সালের দিকে মনে হয় পড়ানো। তো ওইটা কিন্তু তাহলে বেশ আগের। তো এর মধ্যে কন্টেন্টে আসলে অনেক চেঞ্জ আসছে, বিশেষ করে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোতে। যদি বুঝে থাকো তাহলে নতুন কোনো বোঝার জিনিস তো পাবা না, কিন্তু নতুন টাইপের অনেক ম্যাথ প্রবলেম থাকবে, বা তোমরা আগেও হয়তো আর্কাইভেও ক্লাস করছো। সো ওইখানেও দেখবা যে নতুন কোনো জিনিস বোঝার জিনিস খুব বেশি পাবা এরকমটা হবে না যারা ভালো মতন ক্লাস করছো। কিন্তু সব সময় যে জিনিসটা হয়, এটা আমি এত বছর ধরে পড়াচ্ছি, আমরা এত বছর ধরে পড়াচ্ছি, দেখা যায় আমরা যেটা দেখছি স্টুডেন্টদের এন্ড থেকে, যখনই কোনো একটা ক্লাস তুমি একবার করছো তখন ওইটা যদি মাথার মধ্যে 40% থাকে বা 40% তুমি বুঝো, সেকেন্ড বার লেকচার আরেকবার দেখলেই সেটা 60 থেকে 70% তোমার ক্লিয়ার হয়ে যাবে। 3বার 4বার এভাবে করে যতবার পড়বা বা ক্লাস করবা তত আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস গ্র্যাস্প করার যেই ক্যাপাসিটিটা সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে। সো এই জন্য যদি আর্কাইভ ক্লাস করেও থাকো বা আমার চ্যানেলের ইউটিউবের ক্লাস করেও থাকো, তাহলে রিকমেন্ডেড হচ্ছে লাইভ ক্লাসটা আবার প্রথম থেকে করো। কোনো সমস্যা নেই, লস নাই। তুমি দেখবা নতুন কিছু না কিছু জিনিস ওই মাথার মধ্যে প্রথমবার একটা জিনিস দেখলে অনেকগুলো ডট খালি স্পটেড হয়ে থাকে। যখন ওই একই জিনিস তুমি আরও কয়েকবার দেখবা যে ডটগুলা কানেক্ট করতে পারতেছো, একটার সাথে আরেকটা কী সম্পর্ক সেটা রিলেট করতে পারতেছো। ঠিক আছে? সো এই কারণে প্রত্যেকটা জিনিস
কোনোটাই তুমি দেখবা মানে লস হবে না। লাইভ ক্লাস করো, তুমি দেখবা আগে যতটুকু বুঝছো এখন আরেকবার করলে জিনিসগুলা আরেকটু হয়তো বা বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। ঠিক আছে, এটাই আর কি। আর যদি মনে হয় যে না ভাই আমি তাহলে নতুন কোনো চ্যাপ্টারে যেতে চাই, আমি আর্কাইভ দেখে দেখে আরও আগায় ফেলতে চাই, তাহলেও করতে পারো, কোনো সমস্যা নাই, জোরাজুরি নাই, একবার করলেই হলো। নতুন কোনো টপিক যদি মনে হয় যে ভাই এই ম্যাথটা নতুন পাইছি বা এই জিনিসটা একটু নতুন লাগতেছে, তাহলে সেগুলা পুরানো যে নোটটা করছো ওই নোটের মধ্যেই অ্যাড করে রেখো, এটা হচ্ছে সুবিধা। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহ। সো আমাদের ঠিক আছে, ওকে, সো চলো তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহ। সো আমাদের নিউটনীয় বলবিদ্যায় মূলত আসলে কি নিয়ে আলোচনা হয়? নিউটনীয় বলবিদ্যায় মূলত কি নিয়ে আলোচনা হয়? আচ্ছা একটা মিনিট, স্লাইডটা একটু হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, এটাই ওকে। সো নিউটনীয় যে বলবিদ্যায় আমাদের মূলত কি নিয়ে আসলে আলোচনা হয়? এখানে দেখো গতিবিদ্যায় তোমরা কি পড়ছো? গতিবিদ্যায় তোমরা একটা বস্তু যখন গতিশীল অবস্থায় আসে, তার আদিবেগ, তার শেষ বেগ, তার ত্বরণ, এই জিনিসগুলা থাকলে তার স্মরণ কত হবে, মানে 4-5টা রাশি টোটাল এস ইউ ভি এটি, এই 5টা রাশির মধ্যে গতিবিদ্যার এই 5টা চলকের মধ্যে যে কোনো 4টা চলক দেওয়া থাকতো, আরেকটা বের করতে বলতো। আমাদের ধরো ইউ ভি এ এগুলো দেওয়া আছে, টি বের করতে বললো, বা ধরো আমাদের এস ইউ ভি দেওয়া আছে, ত্বরণ বের করতে বললো। তো এইরকম টাইপের প্রবলেমগুলো আমরা গতিবিদ্যার মধ্যে করছি। অর্থাৎ আমাদের গতিবিদ্যা অধ্যায় পর্যন্ত কোনো একটা বস্তু গতিশীল আছে, কোনো একটা বস্তুর ত্বরণ হয়েছে, এই টাইপের কথাবার্তা দিয়ে গতিবিদ্যার লেকচারগুলো শুরু হইতো। কিন্তু এই ত্বরণের পিছনের কারণটা কি, ত্বরণটা কেন হয়েছে, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে মূলত আমরা এই অধ্যায়ে আলোচনা করি। একটা বস্তুর বেগের পরিবর্তন হয়েছে, এই বেগের পরিবর্তনটা কেন হইল? একটা বস্তু স্থির ছিল, সেটা হঠাৎ করে গতিশীল হওয়া শুরু করলো, কিসের প্রভাবে সে গতিশীল হওয়া শুরু করলো, এই জিনিসগুলো নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করি। সো আশা করি বেসিক ডিফারেন্সটা বুঝতে পারছো। আগের যে গতিবিদ্যা অধ্যায়টা ছিল সেইখানে আমরা কিন্তু আমাদের বিভিন্ন রাশিগুলার পারস্পরিক সম্পর্ক কী, বিভিন্ন চলকগুলোর পারস্পরিক সম্পর্ক কী, সেইগুলো নিয়ে আলোচনা করছি। আর এখন আমরা ওই যে গতির কারণটা কি, সে কারণগুলো নিয়ে আসলে আমরা আলোচনা করব। সো এই গতির কারণ নিয়ে আলোচনা করার আগে সবার আগে আমাদেরকে যেই টপিকটা নিয়ে আগে ভালোভাবে একটা দক্ষতা রাখতে হয় সেটা হচ্ছে জড়তা। জড়তা বলতে আসলে কি বুঝি, জড়তা বলতে আমরা কি বুঝি? সো দেখো কোনো বস্তু জড়তার, এটার ইংরেজি হচ্ছে ইনারশিয়া, এটার ইংরেজি হচ্ছে ইনারশিয়া। দেখো যে কোনো বস্তু যদি সেটা স্থির থাকে তাহলে কিন্তু সেটা স্থিরই থাকতে চায়। কোনো বস্তুর যদি তুমি স্থির অবস্থায় সেটাকে রাখো তাহলে কিন্তু দেখা যায় সেই বস্তুটার উপরে যদি বাহ্যিকভাবে অন্য কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে কিন্তু বস্তুটা সবসময় স্থিরই থাকবে। একই কথা গতিশীল বস্তুর জন্যও প্রযোজ্য, যে তুমি যদি কোনো একটা বস্তু সেটা যদি গতিশীল থাকে শুরুর থেকে, এর উপরে যদি আর কেউ কোনো বল না দেয়, কোনো ধাক্কা না দেয়, তাহলে কিন্তু এটা সবসময় ওই একইভাবে চলতে থাকবে। তো আমাদের জড়তা আসলে কি নির্দেশ করে? দেখো পদার্থ যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার তার যে প্রবণতা বা তার যে ধর্ম, এই ধর্মটাকে আমরা বলি জড়তা। একটু লিখে নাও, এটা ক নাম্বার প্রশ্নের জন্য আসতে পারে। পদার্থ যে অবস্থায় আছে, পদার্থ পদার্থ যে অবস্থায় আছে, পদার্থ যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থায় বজায় রাখতে চাওয়ার, সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে প্রবণতা, পদার্থ যে অবস্থায় আছে সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার, বজায় রাখতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম,
পদার্থ যে অবস্থায় আছে সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে ইনার্শিয়া বা জড়তা বলে। তাকে ইনার্শিয়া বা জড়তা বলে। এখন কোন একটা বস্তুর জড়তা কি দিয়ে পরিমাপ করা হয়? কোন একটা বস্তুর জড়তা কি দিয়ে পরিমাপ করা হয়? ভর হচ্ছে, ভর বা যেটা ম্যাস আমরা বলি, ভর হচ্ছে পদার্থের জড়তার পরিমাপক বা পদার্থের জড়তার পরিমাপ। জড়তার পরিমাপ তার মানে কি? কোনো বস্তুর যদি ভর বেশি হয় তাহলে তার জড়তা বেশি, কোনো বস্তুর যদি ভর কম হয় তাহলে তার জড়তা কম। সো যদি আমরা কোনো একটা বস্তুর, ভারী বস্তু, সেটাকে কি আমাদের দেখা যায় কোনো একটা বস্তু, ধরো, আচ্ছা আগে সংজ্ঞাটা লেখা হয়েছে নাকি একটু দেখো, সংজ্ঞাটা লেখা হয়েছে নাকি আগে একটু দেখো। সো পদার্থের যে অবস্থা আছে সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা সেটাকেই হচ্ছে জড়তা বলে। এখন এই জড়তা মূলত কি করে? জড়তা বেশি হলে কি হয়, জড়তা কম হলে কি হয়? জড়তা বেশি হলে কি হয়, জড়তা কম হলে কি হয়? জড়তা মূলত বেগের পরিবর্তনটাকে বাধা দেয়। বেগ সহজে পরিবর্তন করতে দিতে চায় না যে রাশিটা, সেটাই হচ্ছে আসলে এই জড়তা। সো যেই বস্তুটার ভর বেশি সেটাকে যদি তুমি খুব দ্রুত বেগ পরিবর্তন করতে চাও তাহলে কষ্ট হবে, আর যে বস্তুটার ভর কম সেটাকে কিন্তু খুব দ্রুতই তুমি বেগ পরিবর্তন করে ফেলতে পারবা। দেখো, জড়তা হচ্ছে দুই রকমের। জড়তা হচ্ছে দুই প্রকার। একটাকে আমরা বলি হচ্ছে স্থিতি জড়তা, আর একটাকে আমরা বলি হচ্ছে গতি জড়তা। একটাকে আমরা বলি হচ্ছে স্থিতি জড়তা এবং আরেকটাকে আমরা বলি গতি জড়তা। নামটা শুনেই আসলে বোঝা যায় স্থিতি জড়তা কোনটা। কোনো একটা বস্তু স্থির অবস্থায় আছে, সে সবসময় তার স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা এইটাকেই আমরা বলি স্থিতি জড়তা। এবং গতি জড়তা কোনটা? কোনো একটা বস্তু গতিশীল অবস্থায় আছে, তার গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা এইটাকে আমরা বলছি গতি জড়তা। এটাকে আমরা বলছি গতি জড়তা। খুব সিম্পল একটা এক্সাম্পল হইতে পারে যে ধরো তুমি যখন একটা গাড়ির মধ্যে বসে আসো, সেই গাড়ির মধ্যে যখন ধরো তুমি ঢাকা থেকে চিটাগাং যাচ্ছ, সো ঢাকা থেকে যখন চিটাগাং যাচ্ছ তুমি একটা বাসে করে উঠলা, সিটের ওপরে বসলা। সো বাস দেখতেছো যে অনেকক্ষণ ছাড়ে না ছাড়ে না ছাড়ে না, হ্যাঁ, সময় 10টা বেজে গেছে, 10টার সময় বাস ছাড়ার কথা, সো বাস ছাড়তেছে না। সো দেখা গেল ড্রাইভার আসে নাই, হ্যাঁ, প্যাসেঞ্জাররা সব গালাগালি করতেছে। তো তারপরে ড্রাইভার যখন আসছে তখন সবাই আবার সিটে বসে পড়ছে। সো তখন হঠাৎ করে ড্রাইভার কি করলো, এই যে এতক্ষণ সবাই চেঁচাচেঁচি করতেছিল, ড্রাইভার কি করলো, হঠাৎ করে একটা হ্যাঁচকা টান দিল। মানে গাড়িতে উঠার পরেই কি করে, একটু আস্তে আস্তে তো এক্সেলারেটরে চাপ দেয়। সো ড্রাইভারের খুব মেজাজ খারাপ হয়ে গেছে, হ্যাঁ, আমি গাড়ি চালাই নিয়ে যাব, আমার প্যাসেঞ্জার আমারে গালি দিচ্ছে, এটা কি মানা যায়? দাঁড়ান আমি দেখাচ্ছি। সো সুন্দর মতন সবাই যখন সিটে বসে গেছে, গাড়ি এখন চলা শুরু করবে, হঠাৎ করে একটা হ্যাঁচকা ধাক্কা দিছে, এক্সেলারেটরে একটা ধুম করে একটা চাপ দিছে। সো বলো তো ধুম করে চাপ দিলে আসলে কি হবে? সো খুব স্বাভাবিক যে আমরা হলো সবাই চুপচাপ বসেছিলাম, স্থির অবস্থায় ছিলাম, হঠাৎ করে যখন একটা এক্সেলারেটরে চাপ দিছে তখন আমরা কি করব? সবাই পিছনের দিকে কিন্তু একটা ধাক্কা খাবো, তাই না? আমরা কিন্তু পিছনের দিকে সরে যাব। তো আসলে এই যে পিছনের দিকে যে সরে গেলাম, এই পিছনের দিকে সরে গেলাম কেন? পিছনের দিকে সরে যাওয়ার কারণটাই হচ্ছে স্থিতি জড়তা। এখানে কি হয়েছে, আমরা আগে স্থির ছিলাম। সো দেখা গেছে আমরা যখন সিটের উপরে বসে আছি তখন আমাদের শরীরের সিট সংলগ্ন যেই অঞ্চলটা আছে সেই অঞ্চলটুকু কিন্তু গাড়ি চলার সাথে সাথে, সিট চলার সাথে সাথে আমরা আগাই গেছি। কিন্তু যেই বডির যেইটুকু অংশ সিটের সাথে সংযুক্ত ছিল না সেই অংশটা কিন্তু স্থির আছে, স্থির থাকতে চায়। সো যখনই গাড়িটা একটা হ্যাঁচকা টান দিছে তখন আমাদের বডির যে উপরের অংশ সেইটা কিন্তু স্থিতিশীলতা বজায় রাখতে চায়, নিচের অংশ কিন্তু হঠাৎ করে সামনে
আগায় গেছে, কারণ নিচের অংশটা বা যদি তুমি দাঁড়ায় থাকো তাহলে পায়ের যে অংশটা সেটা কিন্তু গাড়ির সাথে সংযুক্ত। সো গাড়ি সামনের দিকে আগালে কিন্তু পাটাও সামনের দিকে আগাচ্ছে, কিন্তু তুমি তো স্থিতি জড়তা, স্থির থাকার একটা প্রবণতা আছে। তো তোমার বডির যে উপরের অংশ সেইটা কিন্তু স্থির থাকতে চায়। তো যখন নিচের দিকে একটা হ্যাচকা টান হয়েছে তখন কিন্তু আমরা পিছনের দিকে হেলে যাই। সো এটা হলো একটা স্থিতি জড়তার উদাহরণ, যে স্থিতি জড়তা থাকে বলেই কিন্তু যখন গাড়িটা সামনের দিকে আগায় তখন কিন্তু আমরা পিছনের দিকে হেলে যাই। এগুলা কিন্তু অবজেক্টিভে আসে যে নিচের কোনটি স্থিতি জড়তার উদাহরণ। আর গতি জড়তা কোনটা? যে যখন বাসটা ধরো সুষম বেগে যাচ্ছে, সো বাসের ড্রাইভারের তো মেজাজ খারাপ, কারণ যখন সে প্রথমবার এক্সেলারেটর চাপ চাপ দিছে, তুমি কি মনে করছো যে যে যাত্রীরা আছে তারা তাকে খুব প্রশংসা করছে বা যাত্রীরা চুপচাপ ছিল? যাত্রীরা তখন আরো দ্বিগুণ গতিতে তাদের গালি দিছে, ড্রাইভারে গালি দিছে যে হ্যাঁ টাকা দিয়ে উঠছি না বাসে, তুই এরকম হ্যাসকা টান দিলি। তো ধরো গালিগালাজ করছেন, ড্রাইভারের আরও মেজাজ খারাপ হয়েছে। তো এখন সে কি করবে যখন সবাই ঘুমায় আছে বাসের মধ্যে, হ্যাঁ নিরিবিলি, তখন ড্রাইভার করছে কি, হঠাৎ করে ব্রেক চাপ দিছে তো ব্রেক চাপ দিলে যা হওয়ার তাই হয়েছে। সো গাড়িতে যখন সবাই বসে আছে, বাস যখন সামনের দিকে আগাইছে, বাসের উপরে যারা ছিল, বাস সিটে যারা ছিল, বডির প্রত্যেকটা অংশ কিন্তু একটা সুষম গতিতে গতিশীল। সো যখন হঠাৎ করে ব্রেক চাপা হয়েছে, গাড়িটা থেমে গেছে, সো বডির যেই নিচের অংশ যেটা হচ্ছে সিটের সাথে সংযুক্ত, সেইটা কিন্তু সিটের সাথে সাথে থেমে গেছে, কিন্তু বডির যে উপরের অংশ সেটা তো আর সিটের সাথে সংযুক্ত না। সো যেটা দেখা গেছে, যখন ব্রেক করছে তখন কিন্তু সেটা গতিশীলতা বজায় রাখতে চাইছে। সো গতিশীলতা যখন বজায় রাখতে চাইছে তখন কিন্তু বডিটা সামনের দিকে একটা ধাক্কা খাইছে। সো এটা হলো গতি জড়তার এক্সাম্পল, ঠিক আছে? সো তারপরে আসলে ড্রাইভার কি করেছে আমার আর জানা নেই। হ্যাঁ, সো স্থিতি জড়তা আর হলো গতি জড়তা। সো আশা করি এক্সাম্পল দুইটা মনে থাকবে। সো স্থিতি জড়তায় হচ্ছে বস্তু স্থির থাকার একটা প্রবণতা, যেটা বাস স্টার্ট দেওয়ার সময় হয়েছিল। আর গতি জড়তা হচ্ছে বস্তু যখন গতিশীল আছে তার গতিশীল থাকতে চাওয়ার একটা প্রবণতা আছে। বাস থেমে গেছে কিন্তু বডির উপরের অংশ কিন্তু গতিশীল থাকার একটা টেন্ডেন্সি আছে। সো এই কারণে এটা সামনের দিকে হেলে যায়। ঠিক আছে ওকে, সো গেল। এইবার দেখো কাহিনী হচ্ছে, আমরা এবার দেখতে চাই, সো জড়তার ব্যাপারটা তো বুঝলাম। এখন আমরা চাই এই যে কোনো একটা বস্তুর সেটা স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাকে আমরা বলি স্থিতি জড়তা। গতিশীল থাকতে যাওয়ার যে প্রবণতা, এটাকে বলছি গতি জড়তা। তো আমরা চাই স্থির বস্তুটাকে গতিশীল বানাতে, বা গতিশীল একটা বস্তুকে স্থির বানাতে, বা তার গতির পরিবর্তন করতে। সো এই পরিবর্তন করার জন্য কি করা লাগবে? বস্তুর উপর একটা বল প্রয়োগ করা লাগবে। সো বল প্রয়োগে আসলে কি হয়? বল প্রয়োগ করলে আসলে কি হয়? বল প্রয়োগ করলে আসলে কি হয়? সো দেখো, যখন আমরা কোনো একটা বস্তুর উপরে আমরা বল প্রয়োগ করি, একটু লেখো, বল প্রয়োগে মূলত কি কাহিনী হয়? বল প্রয়োগে বস্তুটার, যদি কোনো বস্তু স্থির থাকে তাইলে তার স্থির অবস্থার পরিবর্তন হয়। দেখো, কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হলে স্থির বস্তু, আচ্ছা এটা আমি সংজ্ঞা আকারে লিখি কারণ এটা ক নাম্বার প্রশ্নের জন্য আসে। সো একবারে সংজ্ঞার মতন করে লিখি। সো যখন আমরা বল বা ফোর্স, সো এইটার যখন বলছে, আচ্ছা অনেকে বলতেছে ওয়েব অ্যাপে নাকি ঝামেলা হচ্ছে। যদি ওয়েব অ্যাপে সমস্যা হয় তাহলে তোমরা একটু ফেসবুকে চলে আসো। যদি ওয়েব অ্যাপে ঝামেলা হয় তাহলে একটু ফেসবুকে চলে আসো। সেটা একটু লেখো, যা স্থির বস্তুর উপরে ক্রিয়া করে, যা স্থির বস্তুর উপর, ক্রিয়া করে, কোনো বা স্থির বস্তুর উপর ক্রিয়া করে, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, গতিশীল করে বা করতে চায়
অথবা গতিশীল বস্তুর বেগের পরিবর্তন করে বা করতে চায়, বেগের পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলে। সেটা একটু লিখে ফেলো। যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করতে চায়। বস্তুর বেগের বা গতির পরিবর্তন করতে, আচ্ছা গতি নিয়ে যেহেতু বলতেছি, গতির পরিবর্তন বললে ভালো হয়। বস্তুর গতির পরিবর্তন করতে চায় তাকে বল বলে। এখন দেখো এইখানে যে এক্সাম্পলটা দেওয়া বা এখানে যে সংজ্ঞাটা দেওয়া, যে কোনো একটা স্থির বস্তুকে যেটা গতিশীল করতে চায়, বা একটা গতিশীল বস্তু সেটার গতির পরিবর্তন করতে চায়, সেটাই হচ্ছে বল। এখন এখানে একটা যে কনফিউশনটা লাগে যে ভাই যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, দুইটা কথা ডিফারেন্ট কেন করা হলো? গতিশীল করে বা করতে চায়, এই দুইটা কথা ডিফারেন্ট কেন করা হলো? আবার অথবা গতিশীল বস্তুর গতি পরিবর্তন করে বা করতে চায়, এই জিনিসটা কেন বলা হলো? সো এখানে দেখো, যখন কোনো একটা বস্তু স্থির অবস্থায় আছে, ধরো আমি এখানে বললাম এটা হচ্ছে আমাদের একটা তল, এই তলের উপর এখানে একটা বস্তু রাখা আছে এবং এই বস্তুটার উপরে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, এখন দেখা গেল যে এই বস্তুটার উপরে ছোট্ট একটা বল প্রয়োগ করার কারণে এটার কোনো নড়চড় হচ্ছে না, বস্তু আগেও স্থির ছিল এখনো স্থির আছে। এরকম হইতে পারে না যে আমি এই ধরো ক্যালকুলেটর আমার হাতের উপরে আছে, আমি যদি এর উপরে একটা বল প্রয়োগ করলাম, এই যে বল কিন্তু প্রয়োগ করছি, কিন্তু বস্তুটার কি গতির পরিবর্তন হয়েছে? হয় নাই। কিন্তু এই বলটা কিন্তু বস্তুর গতির পরিবর্তন করতে চায়। সো তাহলে সংজ্ঞাটাই দেখো যে যা কোনো স্থির বস্তুর উপর কাজ করে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলে। আমি যতগুলা বই ঘেটে দেখছি, মোটামুটি এই অধ্যায়ের যে তোমার শুরুর দিকের আলোচনাগুলা, সেগুলা তপন স্যারের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে। সো আমি তপন স্যারের বইটা ফলো করে এখানে পড়াচ্ছি, ঠিক আছে? যা বস্তুর উপর প্রযুক্ত হয়ে জড়তার পরিবর্তন করে বা করতে চায় সেটা বল, জীবনেও না। এই জড়তার পরিবর্তন কেন হবে? এটা ভুল। কোনো বস্তুর উপর জড়তার পরিবর্তন করে বা করতে চায় সেটা বল না। জড়তার কি পরিবর্তন হবে? জড়তার পরিমাপক কি? ভর। সো তুমি যদি বস্তুর উপরে বল প্রয়োগ করো তাহলে কি তার ভরের কোনো পরিবর্তন হয়? হয় না তো। এখানে কি লেখা আছে দেখো, যে ভর হচ্ছে পদার্থের জড়তার পরিমাপ। সো আমি যদি কোনো একটা বস্তুর উপরে বল প্রয়োগ করি, বল প্রয়োগ করলে তো তার অবস্থার পরিবর্তন হচ্ছে, স্থির অবস্থার পরিবর্তন হচ্ছে বা গতিশীল অবস্থার পরিবর্তন হচ্ছে, অবস্থাটার পরিবর্তন হচ্ছে। তার ভরের কি কোনো পরিবর্তন হবে? না তো। তাহলে জড়তা কিন্তু একই রকম, জড়তার কোনো পরিবর্তন হচ্ছে না, সাবধান, ঠিক আছে? জড়তার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে? ওকে। সো তাহলে এটা খেয়াল রেখো, বল তাহলে কোনটা? যেটা স্থির বস্তুর উপরে কাজ করে, স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল একটা বস্তু আছে তার গতির পরিবর্তন করে বা করতে চায়, সেইটাকেই আমরা বলছি বল, ঠিক আছে? ওকে। সো তাহলে এইটা মাথায় রেখো। ওকে, ঠিক আছে? সো তাহলে এটা মাথায় রেখো। সো আমাদের বল যেটা, সেটা হচ্ছে যা স্থির বস্তুর উপর কাজ করে গতিশীল করে বা করতে চায় এবং আমাদের গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন করে। বল মূলত কি করে? বস্তুর অবস্থার পরিবর্তন করে। বল কি করে? বস্তুর অবস্থার পরিবর্তন করে, অবস্থার পরিবর্তন, ঠিক আছে? অবস্থার পরিবর্তন করে, অর্থাৎ স্থির অবস্থায় থাকলে সেটাকে গতিশীল অবস্থায় নিতে চায়, আর যেই বস্তুটা অলরেডি গতিশীল আছে তার গতির পরিবর্তন করতে চায়, অর্থাৎ গতিশীল অবস্থার পরিবর্তন করে। মূল কাহিনী হচ্ছে এটা, বুঝছো? না না না, জড়তা অবস্থা বোঝায় না, কি বলতেছো তোমরা এগুলা? এই জড়তা হচ্ছে সম্পূর্ণরূপে, জড়তা যেই জিনিসটা সেটা হচ্ছে সম্পূর্ণরূপে ভরের উপরে নির্ভরশীল। এখন যারা বলছো যে ভাইয়া জড়তার পরিবর্তন হয়,
তো বলো তো কোনো বস্তুর উপরে যদি আমি বল প্রয়োগ করি তার জড়তার পরিবর্তন মানে কি? জড়তা মাপতেছে কে? ভর মাপছে। সো আমি বস্তুর উপর বল প্রয়োগ করলে কি তার ভরের পরিবর্তন হবে? না তো। ঠিক আছে, ওকে, ডান। না না, অবস্থা নাকি অবস্থান? অবস্থা, মানে স্থিতিশীল অবস্থা থেকে গতিশীল অবস্থায় নিতে চায়, বুঝছো? বস্তুর ওপর বল প্রযুক্ত হলে সেটা স্থিতিশীল অবস্থা থেকে গতিশীল অবস্থায় যেতে চায়, অথবা গতিশীল অবস্থায় থাকলে গতির পরিবর্তন করতে চায়। দ্যাটস ইট। ঠিক আছে, এইটাই। ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। সো দেখো, এই হচ্ছে কাহিনী। সো যাদের কনফিউশন হচ্ছে, কনফিউশনের কোনো জায়গা নাই। আমাদের বল কি করে? স্থির অবস্থায় থাকলে বস্তুটার স্থির অবস্থার পরিবর্তন করে সেটাকে গতিশীল অবস্থায় নিয়ে যায়। ঠিক আছে, এবং যেই বস্তুটা গতিশীল আছে সেই বস্তুটার উপর বল প্রযুক্ত হলে তার গতির পরিবর্তন করে। দ্যাটস ইট, আর কিছু না। ঠিক আছে, ওকে। সো দেখো, এই সংজ্ঞাগুলো লেখো। এটা একদম হুবহু তপন স্যারের বই ফলো করে লেখা। এটা হুবহু তপন স্যারের বই ফলো করে লেখা। যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুর পরিবর্তন করে, গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। ঠিক আছে, সো বল কি করে? বস্তুর অবস্থার পরিবর্তন করে, জড়তার পরিবর্তন না। ঠিক আছে, এইবার আসো আমরা দেখি যে প্রথম সূত্র, নিউটনের প্রথম সূত্র, নিউটনের গতির প্রথম সূত্র, নিউটনের গতির প্রথম সূত্র। এই প্রথম সূত্রর আরেকটা ডিফারেন্ট নাম আছে, সেইটাকে আমরা বলি জড়তার সূত্র। এইটাকেও আমরা বলি জড়তার সূত্র। সো প্রথম সূত্র কি বলে? যদি কোনো বস্তুর উপরে বাহ্যিক বল প্রযুক্ত না হয়, বাহ্যিক বল প্রযুক্ত না হলে, এই কথাটার মানে কি? কোনো বস্তুর উপরে যদি বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হয়, একদম সিম্পল ভাবে দেখো, এটা মনে করো আমাদের কোনো একটা সারফেস। এই সারফেসের উপরে আমরা একটা বল প্রয়োগ করলাম, কোনো বল প্রযুক্ত হলো না সাপোজ শুরুতে। সো এই বস্তুটার ওপরে যদি বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হয়, হ্যাঁ, কোনো বাহ্যিক যদি বল প্রযুক্ত না হয়, অর্থাৎ আমি এটাকে কোনো ধাক্কা টাক্কা দিব না, তাহলে কি হবে? বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকবে, স্থির বস্তু স্থির থাকবে, এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে, সরল পথে চলতে থাকবে। গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। ঠিক আছে, বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এখন এখানে আমি তিনটা কালার আলাদা করছি। সো বাহ্যিক বল যদি প্রযুক্ত না হয়, এই কথাটা যতটা সিম্পল ভাবে বলে গেছে, এটাকে আরেকটু ব্যাখ্যা করা যায়। এখানে বাহ্যিক বল বলতে মূলত কি বোঝানো হয়েছে? বাহ্যিক যে বল, একটা সহজ সিম্পল এক্সপ্লেনেশন হচ্ছে এফ এর মান হবে 0। যে কোনো একটা বস্তুর উপরে একটা বল প্রযুক্ত হচ্ছে, সেই বলের মান 0, অর্থাৎ বাহ্যিক কোনো বল এখানে প্রযুক্ত হচ্ছে না। যদি বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হয়, এটার আরেকটা কাহিনী আছে। একটা কেস হচ্ছে বাহ্যিক বল 0, আর আরেকটা কেস হচ্ছে সামেশন অফ এফ ইজ ইকুয়ালস টু 0। এটার মানে কি? এটার মানে হচ্ছে যদি নেট বল 0 হয়, কোনো বস্তুর উপরে নেট বল যদি 0 হয়, তাহলে বাহ্যিক বল 0। নেট বল 0 মানে কি? এটার জন্য একটু ভেক্টরের প্রিপারেশন লাগবে। দেখো, যে আমরা মনে করো এই দিক বরাবর কোনো একটা বস্তুর উপর একটা বল কাজ করছে এবং উল্টা দিকে সমান মানের একটা বল কাজ করছে, তাহলে আমি যদি বলি আচ্ছা এখানে কি কোনো বাহ্যিক বল নাই? অবশ্যই বাহ্যিক বল আছে। এটাও একটা বাহ্যিক বল, এইটাও একটা বাহ্যিক বল,
কিন্তু এই দুইটা বাহ্যিক বলের সমষ্টি হচ্ছে শূন্য। সমষ্টি হচ্ছে শূন্য। যারা ভেক্টর পড়ছো তারা এই সমষ্টিটাকে একটা সুন্দর নাম দাও। কি নাম দাও বলো তো? যারা ভেক্টর পড়ছো তারা এই সমষ্টিটাকে একটা সুন্দর নাম দাও। সেই নামটা কি বলো তো? লব্ধি। সো আমাদের যদি দেখা যায় যে কোনো একটা বস্তুর উপরে যতগুলো বল কাজ করছে সবগুলো বলের সমষ্টি হচ্ছে শূন্য, তাহলেও কিন্তু বাহ্যিক বল শূন্য। সো বাহ্যিক নেট বল, আসলে বাহ্যিক নেট বল। সো তার মানে খেয়াল রেখো যে আমাদের এই যে প্রথম সূত্রটা, সেই প্রথম সূত্র, কোনো একটা বস্তুর উপরে যদি বাহ্যিক বল শূন্য হয়, বাহ্যিক বল শূন্য হয়, তাহলে বাহ্যিক বল শূন্য হলে, একটা মিনিট একটু দাঁড়াও। হ্যাঁ, শুনতে পাচ্ছো? দেখো, শুনতে পাচ্ছো? হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে। সো তাইলে দেখো, এখানে বলছে যে বাহ্যিক বল যদি শূন্য হয়, সো তার মানে যেই ফোর্সটা দিতেছে ওটার মান যদি শূন্য হয়, বা কোনো বল যদি প্রযুক্ত না হয়, অথবা বল প্রযুক্ত হলো, এফ ইজিক্যালস টু জিরো, মানে কি কোনো বল প্রযুক্ত হচ্ছে না, কোনো বল কাজ করছে না, কোনো বল কাজ করছে না। আর এইখানে বল কাজ করছে কিন্তু তাদের সমষ্টি যদি শূন্য হয়, তাহলেও কিন্তু বাহ্যিক বল কি হবে? শূন্য। তাহলে বলল যে স্থির বস্তু স্থির থাকবে, এটা স্বাভাবিক, আর গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে, সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। বা কেউ যদি এটা এভাবেও বলো যে বাহ্যিক বল প্রযুক্ত হলো না, স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে, তাহলেও কিন্তু এটা সঠিক, কোনো সমস্যা নাই। ঠিক আছে? কারণ সমবেগ মানে কি? তার বেগের মান সেম, তার দিকও সেম। সো তাহলে দুইটাই বলা যায়, গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে, অথবা গতিশীল বস্তুটা সমবেগে গতিশীল থাকবে, একই কথা। বুঝতে পারছো? সুষম দ্রুতি মানে কি সমবেগ? না, সুষম দ্রুতি যদি সরল পথে থাকে তাহলে ওইটা হচ্ছে আমাদের সমবেগ। সো এগুলা নিয়ে কথাবার্তা হয়তো হবে, যখন কৌণিক পার্টে যাব তখন একটা ডিফারেন্স বলে দিব না। ঠিক আছে? ওকে, গেল। সো তাইলে খেয়াল করো যে আমরা বাহ্যিক বল এর ব্যাপারটা বুঝলাম। সো নিউটনের গতির প্রথম সূত্রে দেখলাম বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। ফাইন। এইবার আসো যে আমরা একটু দেখে আসি দ্বিতীয় যে সূত্রটা ছিল সেটা কি ছিল। দ্বিতীয় সূত্রটা কি ছিল? গতির দ্বিতীয় সূত্র। গতির দ্বিতীয় সূত্র এটা ছিল কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপরে প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রযুক্ত বলের সমানুপাতিক। কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপরে প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে।
দেখো, সো মনে করো কোনো একটা বস্তু আছে, এই বস্তুটার ভর হচ্ছে m, এবং এই বস্তুটা মনে করলাম এই বস্তুটা u বেগে গতিশীল। এখন এই বস্তুর উপরে যখন বল কাজ করবে তখন কিন্তু এর ভরবেগ, ভরবেগ মানে কি, ভর আর বেগের গুণফল। সো ভরটার পরিবর্তন হবে না, বেগের একটা পরিবর্তন হবে। সো কি বলছে, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তাহলে বলো তো, আমি ধরলাম এই যে বেগটা ইউ ছিল, এর উপরে এমন একটা বল কাজ করছে, এমন একটা বল কাজ করছে, এই বল প্রয়োগ করার ফলে টি সময়ে তার আদিবেগ ইউ থেকে ভি হয়ে গেছে। তাহলে বস্তুর ভরবেগ কোনটা? ভরবেগ হচ্ছে এম ইন্টু ইউ, এটা আদি ভরবেগ। শেষ ভরবেগ কোনটা? এম ভি। আমরা যদি ভরবেগের পরিবর্তন বলতে চাই, ভরবেগের পরিবর্তন, সো ভরবেগের পরিবর্তনকে ডেল্টা পি দিয়ে প্রকাশ করলাম। মনে করো, মনে রেখো, ভরবেগ কিন্তু একটা ভেক্টর রাশি, কারণ ভর স্কেলার হলেও বেগটা কি ভেক্টর। সো তাহলে পুরো ভরবেগটা কিন্তু একটা ভেক্টর রাশি। সো তাহলে ভরবেগের পরিবর্তন মানে কত? ভরবেগের পরিবর্তন, যে কোনো কিছুর পরিবর্তনকে আমরা সামনে ডেল্টা দিয়ে প্রকাশ করি। ভরবেগের যে পরিবর্তন সেটা হচ্ছে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। দেখো, যে কোনো কিছুর পরিবর্তন যখন লিখবা তখন কিন্তু সব সময় আমাদেরকে ফাইনালটা আগে লিখতে হবে এবং ইনিশিয়ালটা পরে লিখতে হবে। আগে ফাইনাল, তারপরে ইনিশিয়াল। ঠিক আছে? ঠিক আছে, ওকে। আগে ফাইনাল, তারপরে ইনিশিয়াল। সব সময় যে কোনো ধরনের পরিবর্তনই, যে কোনো ধরনের পরিবর্তনই যখন হিসাব করবা, তখন যে কোনো ধরনের পরিবর্তন যখন হিসাব করবা, সব সময় পরিবর্তন মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এটা কিন্তু তাপগতিবিদ্যাতেও দেখায় আসছিলাম, আপেক্ষিক বেগও যখন দেখাইছি তখনও কিন্তু পরিবর্তন মানেই হচ্ছে সবসময় আমাদের ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ঠিক আছে, পি এর ফুল ফর্ম নাই, পিটা হচ্ছে মূলত ওই যে শুরুর থেকে এই নোটেশনটা ইউজ করা হয়, এটাই আর কি। মূলত ভরবেগের ইংরেজি নাম তো মোমেন্টাম। সো এটার কোনো গ্রিক টিক থেকে আসছে কিনা এটা আমি শিওর না, কিন্তু এটা প্রথম থেকেই এই পি লেটার দিয়ে প্রকাশ করা হয়। সো ভরবেগের পরিবর্তন বলতে আমরা এইটা বুঝি। তো আমাদের বলতে এই ভরবেগের পরিবর্তনটা কত সময় হয়েছে? টি সেকেন্ডে ভরবেগের পরিবর্তন হয়েছে ডেল্টা পি। তাহলে 1 সেকেন্ডের পরিবর্তন কত হয়েছে? ডেল্টা পি ডিভাইডেড বাই টি না? তাহলে এইটাই হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তনের হার। খেয়াল করবা, বেশিরভাগ সময় যখনই হার কথাটা আসে, হার কথাটা হচ্ছে সময়, একক সময়ে কত, সেই জিনিসটাকে বোঝায়। হ্যাঁ, তো দেখবা এখানে কি বলছে, ভরবেগের পরিবর্তনের হার। হার নর্মালি এটাই সবসময় বেশিরভাগ ক্ষেত্রে হয়, হার যখন বলে তখন হচ্ছে 1 সেকেন্ডের কোনো একটা চেঞ্জ কত, সেইটা আমাদেরকে হিসাব করে। সো তাহলে ভরবেগের পরিবর্তন মানে ডেল্টা পি, সেই পরিবর্তনের হার, তার মানে ডেল্টা পি বাই ডেল্টা টি দিলে ভালো হয়। ডেল্টা টি দিলাম এখানে, ডেল্টা টি বলতে সময়ের পরিবর্তনটা বোঝানো হচ্ছে। উপরে হচ্ছে ভরবেগের পরিবর্তন, নিচে হচ্ছে সময়ের পরিবর্তন। এটাই হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। এখন দেখো, বলে ভরবেগের পরিবর্তনের হার এর উপরে প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে কি, ভরবেগের পরিবর্তন ছিল ডেল্টা পি, এর পরিবর্তনের হার মানে ডেল্টা পি বাই ডেল্টা টি। ভরবেগের পরিবর্তনের হার এর উপরে প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন গুরুত্বপূর্ণ কথা, ভাইয়া তাহলে কি আমরা এফ ইজ প্রপোর্শনাল টু ডেল্টা পি বাই ডেল্টা টি, এটা কি আসলে লেখাটা লিখলে কোনো সমস্যা ছিল? বলো তো, এইটা যদি ঠিক হয়, এটা লিখলে কি কোনো সমস্যা আছে? বলো তো। ভরবেগের পরিবর্তনের হার এর উপরে প্রযুক্ত বলের সমানুপাতিক। হ্যাঁ, আমি এরকম প্রশ্ন করলে নর্মালি এরকম মিক্সড অ্যান্সারই পাই। সো দেখো, দুইটা কিন্তু এক জিনিস না। ভরবেগের পরিবর্তনের হার এর উপরে প্রযুক্ত বলের সমানুপাতিক, এটাই কিন্তু নিউটন বলছে। নিউটন কিন্তু এই লাইনটা বলে নাই। সব সময় মনে রাখবা, যখনই দেখবা কোনো জায়গায় সমানুপাতিক কথাটা বলা আছে, সমানুপাতিক কথাটা বলা আছে, সব সময় বাম পাশে বসাতে হয় ইফেক্টকে, ইফেক্ট, আর ডান পাশে বসাতে হয় কজ কোনটা সেইটাকে। ইফেক্ট ইজ প্রপোর্শনাল টু কজ। তার মানে ভাই বুঝলাম না, বলো তো কোনটা সঠিক? তুমি যত বেশি পড়াশোনা করবা তত ভালো তোমার রেজাল্ট হবে, এটা কিন্তু সঠিক, নাকি উল্টাটা সঠিক?
যে তুমি যত ভালো রেজাল্ট করবা তত বেশি তুমি পড়াশোনা করবা। এই উল্টাটা কি আসলে সঠিক? আমরা তো উল্টা কাহিনী দেখি যে যত বেশি ভালো রেজাল্ট হয়ে যাচ্ছে, যদি পড়াশোনা না করেই ভালো রেজাল্টটা হয়, তার তালিকা আমার আর পড়াশোনার দরকার নাই, সো আমি পড়াশোনা করবো না। সো তাহলে দেখো ইফেক্ট কোনটা এখানে, আমাদের ইফেক্ট কোনটা? ইফেক্ট হচ্ছে রেজাল্ট, রেজাল্ট। আর কারণটা কি? সেটা হচ্ছে আমাদের ধরো স্টাডি, স্টাডি। সো আমি যতই স্টাডি করব সেই অনুযায়ী কিন্তু রেজাল্টটা হবে। স্টাডি বেশি করলে রেজাল্ট ভালো, স্টাডি কম করলে রেজাল্ট খারাপ। সো রেজাল্ট ইজ প্রপোর্শনাল টু স্টাডি, এইটা সঠিক আছে। কিন্তু স্টাডি ইজ প্রপোর্শনাল টু রেজাল্ট, এইটা তো বস আসলে ঠিক না। এইটা তো আসলে ঠিক না যে আমি একটা ক্লাসে রেজাল্ট আমার দেখা গেল যদি ভালো হয়, আমি স্যারদের শর্ত দিব, স্যার দেখেন আমি পড়াশোনা করতেছি না, আপনি কিছু মনে করেন না, কিন্তু স্যার একবার যদি আমার রেজাল্টটা ভালো হয় তাহলে কিন্তু স্যার আমি এরপরে বেশি বেশি স্টাডি করা শুরু করব। সো এটা তো আসলে হয় না কাহিনী। সো এটা মাথায় রেখো, অনেকের মধ্যেই এই মিসকনসেপশনটা থাকে যে দুইভাবেই লেখা যায়, কিন্তু না। এখানে কি বলছে? কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপরে প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে বল যত বেশি হবে, এই কজ যত বেশি হবে, তত বস্তুটার ভরবেগের পরিবর্তনের হার তত বেশি হবে। কখনোই উল্টাটা না, যে আগে ভরবেগের পরিবর্তন হয়েছে তাইলে বল, বস্তুর উপর বল কাজ করতেছে, জিনিসটা এরকম না। সো সহজ, ভরবেগের পরিবর্তনের হার এটা হলো ইফেক্ট। এটা কেন বাড়বে? বস্তুর উপর বল দিলে বাড়বে, বস্তুর উপর বল দিলে এটা চেঞ্জ হবে। ঠিক আছে, ওকে। সো তাইলে দেখো, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তনে সেই দিকে ঘটবে। এটা সমীকরণ থেকেই বোঝা যাচ্ছে, কারণ এফটা কি, ডেল্টা পি আর এফ কিন্তু পরস্পর দেখো প্রপোর্শনাল। সো তাহলে এফ এর দিকটা যেদিকে হবে ডেল্টা পি এর দিকটাও তো সেই একই দিকে হবে। ঠিক আছে, এফ এর দিক যেমন ভরবেগের যে দিক পি সমান সমান এম ভি, এখানে কি ইউ এর দিক যেদিকে পি এর দিকটাও কি ঠিক সেদিকেই না? ভরবেগের দিক আর আদি মানে এটার দিক যেদিকে, বেগের দিক যেদিকে, ভরবেগের দিকটাও কিন্তু সেই একই দিকে। সো এখানেও একই জিনিস, যে আমাদের ভরবেগের পরিবর্তন যেদিকে হচ্ছে, বস্তুর উপর প্রযুক্ত বল যেদিকে হচ্ছে, ভরবেগের পরিবর্তনে সেই দিকে। সো তাহলে এটা আমরা দেখলাম যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনে সেই দিকে ঘটে। অর্থাৎ এই এফ এর দিক আর এই ডেল্টা পি এর দিক একই দিকে। এখন খেয়াল করি, এই যে সুন্দর একটা সমীকরণ আমরা বা একটা সমানুপাতিক সম্পর্ক আমরা বের করলাম, এই সমানুপাতিক সম্পর্কটা থেকে দেখি কত দূর আগানো যায়। আমরা যদি এইখান থেকে সমানুপাতিক চিহ্নটাকে সরাই দিতে চাই, তাহলে একটা কনস্ট্যান্ট আনা লাগবে, একটা কনস্ট্যান্ট আনা লাগবে। এই কনস্ট্যান্টের কাজটা কি? এই কনস্ট্যান্টের কাজটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হারের সাথে বলের একটা সম্পর্ক জুড়ে দেওয়া, সমান সমানের মাধ্যমে একটা সম্পর্ক জুড়ে দেওয়াটাই হচ্ছে কে এর কাজ, বা সমানুপাতিক ধ্রুবকের কাজ। যেমন তুমি মহাকর্ষ সূত্রতে একটু পড়ে আসছো, মহাকর্ষ সূত্রের মধ্যে কি ছিল? F is proportional to m1 m2 divided by d স্কয়ার। এখন দেখো m1 m2 আর d স্কয়ার, এটার একক কি? কেজি স্কয়ার পার মিটার স্কয়ার। এখন বলো তো, এইটার যে একক আর বলের যে একক, দুইটা কি সেম হয়েছে? সেম হয় নাই। সো এইটা সমানুপাতিক কিন্তু সমান না। সমান নেওয়ার জন্য আমাদের একটা সমানুপাতিক ধ্রুবককে নিয়ে আসা লাগছিল, জি। এই যে সমানুপাতিক ধ্রুবককে আমরা নিয়ে আসছি জি, এইটার এককটা এমন যাতে করে এই পুরাটার একক হয়ে যায় নিউটন, তাই না? সো তাহলে দেখো, মূলত আমরা যখন দুইটার ইউনিটই জানি, এটার ইউনিট জানি নিউটন আর এইটার ইউনিট জানি হচ্ছে কেজি স্কয়ার মিটার পার মিটার স্কয়ার। সো যখন দুইটার ইউনিট জানি, তখন ইউনিটটা একটার সাথে আরেকটার সম্পর্ক স্থাপন করার জন্য কিন্তু সমানুপাতিক ধ্রুবকটা আমাদের এখানে দরকার হয়। তো এইখানে যখন এই সূত্রটা নিউটন দিছিল, তখনও বলের এককটা কি এটা সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। বলের এককটা কি, বল কিভাবে মেজার করব, সেই সম্পর্কিত কোনো ধারণাই দেওয়া হয়নি। সো তখন যেহেতু শর্তটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, তখন আর কোনো জিনিসটাকে একদম সিম্পল রাখার জন্য
নিউটন সাহেব বললেন যে ঠিক আছে, আমাদের বলের যে এককটা, এই ভরবেগের পরিবর্তনের হারের যে একক, সেইটাই আমরা এফ এর একক হিসেবে চিন্তা করব। কারণ এফ মানে কত একক, এটা তো এখনো পর্যন্ত ডিফাইন্ড না, এটা তো এখনো ঠিক হয় নাই। সো নিউটন সাহেব বললেন যে ঠিক আছে, তাহলে আমরা বলের একটা এখানে পরিমাপ করার জন্য, আমরা খুব সিম্পল রাখার জন্য কে এর মানটাকে এখানে 1 ধরে নেওয়া হয়। কারণ এই সূত্রটা দিয়ে বল সম্পর্কে প্রথম ধারণা দেওয়া হলো, বল কিভাবে মাপে সেইটা সম্পর্কে একটা ধারণা দেওয়া হলো। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো যেটা আসে যে ডেল্টা পি বাই ডেল্টা টি সমান সমান হচ্ছে এফ। সমান সমান যখন লেখা হয়ে গেছে, এখন আর বাম পাশ ডান পাশ নিয়ে কোনো সমস্যা নাই। সো এফ সমান আমরা লিখতে পারবো ডেল্টা পি ডিভাইডেড বাই ডেল্টা টি, এখন কোনো অসুবিধা নাই। সো তাহলে আশা করি বুঝছো যে এই সমীকরণটা থেকেই কিন্তু বল সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই দ্বিতীয় সূত্র যেটা ছিল নিউটনের দ্বিতীয় সূত্র, এখান থেকেই কিন্তু আমরা বল সম্পর্কে এটা ধারণা দেয়, বল সম্পর্কে ধারণা দেয়, বল সম্পর্কে ধারণা দেয়। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এফ সমান সমান হচ্ছে ডেল্টা পি বাই ডেল্টা টি। ঠিক আছে, এখন দেখো আমরা এই যে ডেল্টা পি বাই ডেল্টা টি লিখলাম, এইটা হচ্ছে আসলে আমরা যেটা বের করছি সেটা হলো একটা অ্যাভারেজ ফোর্স, সেটা হলো একটা গড় বল বের করছি আমরা। এখান থেকে যে ফোর্সটা বের করছি এই ফোর্সটাকে বলা হয়, এটা হলো অ্যাভারেজ ফোর্স। কেন ভাইয়া এটাকে অ্যাভারেজ বলা হয়? কেন এটাকে অ্যাভারেজ বলা হয় তোমার মনে আছে? গড় বেগের যখন আমরা ক্যালকুলেশন করছিলাম, তখন গড় বেগ সমান সমান আমরা লিখছিলাম ডেল্টা এস ডিভাইডেড বাই ডেল্টা টি। বলতো এই বেগটাকে কি আমরা তাৎক্ষণিক বেগ বলতাম নাকি গড় বেগ বলতাম? মনে আছে কারো? ভি সমান সমান ডেল্টা এস বাই ডেল্টা টি। হ্যাঁ, এটা কিন্তু ছিল একটা অ্যাভারেজ স্পিড, এইটা কিন্তু ছিল কি একটা অ্যাভারেজ স্পিড। ঠিক আছে, আবার বলছি কে সমান সমান 1 কেন ধরা হয়েছে, অন্য কোনো কিছু কেন ধরলাম না? কারণ এই এফ এর মান কত, এফ কিভাবে মেজার করব, এই সম্পর্কে আগে কোনো ধারণা নাই। তখন এই ভরবেগের পরিবর্তনের হার, এই পুরা জিনিসটাই, পুরাটাকেই এফ এর সমান বলে চিন্তা করা হয়েছে, যে ভরবেগের পরিবর্তনের হার এটাই হচ্ছে আমাদের এফ ইউনিটের সমান। যেমন আমি একটা এক্সাম্পল দিই, মনে করো বৃষ্টি পড়তেছে, তুমি কি করলা, একটা বোতলে পানি ভরা শুরু করলা, যে আমি বৃষ্টির পানি জমাবো এবং বৃষ্টির পানি জমায় জমায় আমি ওই পানি খাবো। সো তুমি ওই বৃষ্টি যখন পড়ছে তখন পানি ভরলা, পানি ভরার পরে একটা বোতল ভরে গেল, দুইটা বোতল ভরে গেল, তিনটা বোতল ভরে গেল। সো বলো তো তুমি এখানে কি আসলে হিসাব করে পানি ভরছো, যে এখানে 500 ml ভরলে আমি মুখ বন্ধ করে দিব, এর বেশি নিব না, বা আমি হচ্ছে এখানে 1 লিটার পর্যন্ত পানি হলে আমি আর পানির মধ্যে ঢুকাবো না, বরং তুমি কি করছো, ইচ্ছা মতো বোতলটা ভর্তি করছো। তো যখন কেউ জিজ্ঞেস করবে কি রে কতটুকু পানি এখানে রাখছিস, তখন দেখো তুমি কিন্তু এখনো কোনো ইউনিট জানো না। সো তুমি একটা ইউনিট বানায় নিবা, যে বোতলটাই তোমার একটা ইউনিট। তুমি বলবা 3 বোতল পানি ভরছি, কি বলবা 3 বোতল পানি ভরছি, কারণ তুমি ওই জিনিসটা কিন্তু তখনও পর্যন্ত কত একক সেটা মাপো নাই, তখনও পর্যন্ত কত লিটার কত কেজি ওই এককে তুমি কনভার্ট করো নাই, তোমার ইউনিটটা হয়ে গেছে এখানে 1 বোতল 2 বোতল 3 বোতল এইরকম করে। সো এখানেও আমাদের এই এফ মানে কত একক, এই এককটা কেউ জানতো না, বল কিভাবে পরিমাপ করবো এটা কেউ জানতো না। এরপরে এখান থেকেই বলের সংজ্ঞা দেওয়া হবে, একটু সময় দাও, একটু আগাইনি তারপরে বুঝবা যে এখান থেকেই বলের সংজ্ঞাটা দেওয়া হয়, যে 1 কেজি ভরের কোনো বস্তুর উপরে যদি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে যেইটুকু ধাক্কা দেওয়া লাগে ওইটাকেই তারা 1 নিউটন হিসেবে সংজ্ঞায়িত করে ফেলছে, যে ধাক্কাটা তো পরিমাপ করতে হবে, তাহলে ধাক্কাটা কতটুকু। সো এটা পরিমাপ করার জন্য আমাদের এই দ্বিতীয় সূত্রটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে দেখো যেটা বলছিলাম, এখানে ভি মানে ছিল কিন্তু গড় বেগ। আর বলো তো তাৎক্ষণিক বেগ যখন বের করতে চাইছি তখন আমরা কি করছিলাম, যখন আমরা তাৎক্ষণিক বেগ বের করতে চাইছিলাম, তাৎক্ষণিক বেগ ভি ইনস্ট্যান্টেনিয়াস, এইটা সমান সমান কত, ডিএস বাই ডিটি না?
অর্থাৎ এই মুহূর্তের বেগ যদি আমরা বের করতে চাই সেটা কি ছিল, ডিডিটি অফ এস বা ডিএস বাই ডিটি। অর্থাৎ ওই মোমেন্টে বেগ কত সেটা বের করার জন্য আমাদের কিন্তু ডিফারেন্সিয়েশন করতে হয়। এখানেও একই জিনিস, যদি আমি ডেল্টা ভি বাই ডেল্টা টি করি কখনো, তাহলে বুঝবো এটা একটা অ্যাভারেজ ফোর্স বা গড় বল বের করছি। আর যদি আমি তাৎক্ষণিক বেগ বের করতে চাই, ইনস্ট্যান্টিনিয়াস, এই মুহূর্তে বেগ কত, তাৎক্ষণিক বেগ এইটা সমান সমান হচ্ছে, এইটা সমান সমান বা এটা কমা এফ ইনস্ট্যান্টেনিয়াস, এইটা সমান সমান হচ্ছে ডিডিটি অফ পি, ডিডিটি অফ পি। এটা হচ্ছে আমাদের তাৎক্ষণিক বেগের সমীকরণটা। এটা অ্যাভারেজ আর এটা হলো তাৎক্ষণিক। অর্থাৎ ডেল্টা টিটা যদি টেন্ডস টু 0 হয়, তখনই কিন্তু আমরা এফ ইনস্ট্যান্টেনিয়াস সমান বলতে পারবো ডেল্টা ডিডিটি অফ পি। ঠিক আছে, ভেরি গুড। এখন দেখো আমরা এই যে এফ সমান সমান লিখলাম যে ডেল্টা পি বাই ডেল্টা টি, ডেল্টা পি বাই ডেল্টা টি। একটা কাজ করি, দাঁড়াও, আমরা যেটা পাইছি সেটা হচ্ছে এই সমীকরণটা পাইছি, তাই না? তাহলে এফ সমান সমান কি লেখা যাবে, এফ সমান সমান লেখা যাবে ডিডিটি অফ পি, মানে কি, পি মানে হচ্ছে এমভি ভরবেগ, ডি সামনে বোঝাচ্ছে ভরবেগের পরিবর্তন, আর ডিটি মানে পরিবর্তনের হার। তো তোমাদের দেখো ক্যালকুলাস এরকম একটা সূত্র দেখছিল না, যে ডিডিএক্স অফ ইউভি, এটা সমান সমান কি লেখা যায়, ইউকে সামনে রাখলে ডিভি বাই ডিএক্স, আবার ভি কে সামনে রাখলে ডিইউ বাই ডিএক্স। মনে পড়ে এই সূত্রটার কথা? এই সূত্রটার কথা কি মনে পড়ে? ডিডিএক্স অফ ইউভি এটা সমান সমান কি ছিল, যেখানে ইউ এবং ভি দুইটাই হচ্ছে এক্স পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়। যদি এরকম হয় ইউ এবং ভি এক্স এর সাথে সাথে পরিবর্তন হচ্ছে, তাহলে আমরা এই সমীকরণটাকে ভেঙে এটা লিখতে পারি, তাই না, যে ইউ কে বাইরে রেখে ভি কে একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, আবার ভি কে একবার বাইরে রেখে ইউ কে একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে? সো তাহলে দেখো যে আমরা এখান থেকে ডিডিটি অফ এম ভি, তুমি বলতে পারো ভাইয়া এমটা তো কনস্ট্যান্ট, তাহলে আপনি এমটাকে বাইরে নিয়ে আসেন। কিন্তু ভাইয়া এম তো কনস্ট্যান্ট নাও থাকতে পারে। এইরকম হতে পারে না যে আমরা যখন একটা বালি ভর্তি ট্রাক, সেটা যখন সামনের দিকে আগায় যাচ্ছে, ওই বালি ভর্তি ট্রাক থেকে একটা নির্দিষ্ট সময় পর পর কিছু পরিমাণ বালু পড়ে যাচ্ছে, ধরো একটা বস্তা পড়ে যাচ্ছে, বা আমি বললাম যে 2 কেজি পার, বা ধরো বললাম যে 100 গ্রাম পার সেকেন্ড, এই রেটে বালু পড়ে যাচ্ছে, যখন ট্রাক সামনের দিকে আগাচ্ছে বালু পড়ে যাচ্ছে। তাহলে যদি বালু পড়তে থাকে, তাহলে বলো তো ট্রাকের ভরটা কি পরিবর্তন হতে থাকবে না? তাহলে ভর যদি পরিবর্তন হয়, তাহলে দেখো টি চেঞ্জ হলেও ভর চেঞ্জ হচ্ছে, আবার টি চেঞ্জ হলে ভিও চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে কিন্তু কোনোটাই কনস্ট্যান্ট না। কনস্ট্যান্ট হলে কিন্তু আমরা বাইরে নিয়ে এসে কাজ করতে পারতাম, কিন্তু কোনোটাই যেহেতু কনস্ট্যান্ট না, টি পরিবর্তন, টি এর সাথে এমও চেঞ্জ হয়, টি এর সাথে ভিও চেঞ্জ হতে পারে, তাহলে এই জন্য আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করব। তাহলে কি লেখা যায় দেখো, এমটাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে লেখা যাবে ডিভি বাই ডিটি, প্লাস ভিটাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে কি লেখা যাবে ডিডিটি অফ এম। এইটা হচ্ছে আমাদের বলের মূল সমীকরণ, এইটা হচ্ছে আমাদের মূল সমীকরণ, মূল সমীকরণ। এখন বেশিরভাগ সময় কি কাহিনী হয় জানো, বেশিরভাগ সময় এম থাকে কনস্ট্যান্ট। যখন এম কনস্ট্যান্ট, তার মানে বলতো সময়ের সাথে কি ভরের কোনো পরিবর্তন হবে? যখন এম কনস্ট্যান্ট তখন কিন্তু ডিডিটি অফ এম এই জিনিসটা কি হবে, জিরো না। সময়ের সাথে যদি ভরের কোনো পরিবর্তন না হয়, তাহলে কিন্তু ডিডিটি অফ এম সমান সমান জিরো হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, এফ ইজ ইকুয়ালস টু এম ডিডিটি অফ ভি, এটা লেখা যায়। বলতো এই জিনিসটা কি নির্দেশ করে, ত্বরণ নির্দেশ করে। তাহলে আমরা লিখতে পারি এম ইন্টু এ। তাহলে এফ ইজ ইকুয়ালস টু এম ইন্টু এ। তাহলে দেখো এটা কিন্তু মূল সমীকরণ না, এটা কিন্তু মূল সমীকরণ না। এটা কখনকার বেলায় খাটবে, যখন আমাদের ভরের কোনো পরিবর্তন হবে না। আরেকটা সূত্র এখান থেকে নিয়ে আসা যায়, যখন বেগ কনস্ট্যান্ট থাকবে, যখন ভি কনস্ট্যান্ট থাকবে, তখন বলতো ত্বরণ কি হবে কোনো, তখন কিন্তু ডিডিটি অফ ভি এইটা সমান সমান কি, জিরো না।
যখন বেগ কনস্ট্যান্ট থাকবে তখন কিন্তু ডিডিটি অফ ভি এই জিনিসটা তখন 0 হয়ে যাবে। তাহলে তখন এফ সমান সমান কি হবে? এফ সমান সমান হবে ভি ডিডিটি অফ এম, ভি ইন্টু ডিডিটি অফ এম। অর্থাৎ দেখো সমবেগে চলছে, কোনো ত্বরণ কিন্তু নাই, কোনো ত্বরণ কিন্তু নাই। ভি ডিডিটি অফ এম, গাড়িটা সমবেগে চলতে থাকবে। সমবেগে চললেও তার উপরে কিন্তু একটা বল দেখো এখানে কাজ করতেছে। কারণ কি? কারণ এখানে ভরটা তো কনস্ট্যান্ট না, ভরটা কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। এই জিনিসটা কখনকার ক্ষেত্রে হতে পারে? ধরো একটা বালু ভর্তি ট্রাক, সেই বালু ভর্তি ট্রাকে প্রতি সেকেন্ডে 200 গ্রাম করে বালু পড়ে যাচ্ছে এবং ট্রাকটা সমবেগে চলছে। তাহলে ট্রাকের উপরে যে প্রযুক্ত বল সেটা হচ্ছে এফ সমান সমান ভি ইন্টু ডিডিটি অফ এম। ঠিক আছে? বা প্রশ্নটা এভাবে করা হয় আসলে, যে যখন একটা ট্রাকের ভিতর থেকে 1 সেকেন্ডে 200 গ্রাম বালু পড়ছে, ট্রাকটাকে যদি সমবেগে চালাতে চাও তাহলে কত পরিমাণ বল প্রয়োগ করা লাগবে? সমবেগে চালাতে চাইলে কত পরিমাণ বল প্রয়োগ করা লাগবে? ঠিক আছে? ঠিক আছে, এটা খুব মজার একটা প্রবলেম এখান থেকে সেট করা যায়। কি বললাম আবার বলছি, প্রশ্নটা এইভাবে করে যে কোনো একটা বালু ভর্তি ট্রাক, সেই ট্রাক থেকে প্রতি সেকেন্ডে 200 গ্রাম করে বালু পড়ে যাচ্ছে। তাহলে বলো তো ডিডিটি অফ এম, এটার পরিবর্তনটা কি পজিটিভ নাকি নেগেটিভ বলো তো? এটার পরিবর্তনটা কি পজিটিভ নাকি নেগেটিভ বলো তো? নেগেটিভ না, কারণ পরিবর্তন সবসময় কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে আমাদের ফাইনাল মাইনাস ইনিশিয়াল ডিএমটা কি হয়ে যাবে? ডিএমটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তাহলে ডিএম যদি নেগেটিভ হয় তখন আমি কি দেখব বলো তো? এই এফ ইজ ইকুয়ালস টু ভি মাইনাস ডিডিটি অফ এম। এই মাইনাসটাকে যদি সামনে নিয়ে আসো, এই মাইনাসটাকে যদি সামনে নিয়ে আসো তাহলে বলো তো এটা বলতে কি মিন করছে? এটা বলতে কি মিন করছে? এটা বলতে মিন করছে যদি কোনো একটা বালু ভর্তি ট্রাক যায় এবং সেখান থেকে ভর কমতে থাকে, ডিডিটি অফ এম রেটে যদি কমতে থাকে, তাহলে বলো তো তুমি যদি কোনো বল প্রয়োগ না করো তাহলে কি গাড়িটার হালকা হয়ে যাচ্ছে? তাহলে কি গাড়িটার বেগ বাড়ার কথা না? সো তুমি যদি চাও এটাকে সমবেগে নিয়ে যেতে তাহলে কি করতে হবে? বস্তুটার বেগের উল্টা দিকে একটা বল প্রয়োগ করতে হবে। এই মাইনাসটা বলতে উল্টা দিকের বলটা বোঝাচ্ছে। বা আরেকটা কেস চিন্তা করি, মনে করো যে কোনো একটা গাড়ি যাচ্ছে, সেই গাড়ির উপর থেকে কেউ একজন ধরো পানি ঢালতেছে। ধরো একটা খেলনা গাড়ি মেঝের উপর দিয়ে যাচ্ছে, উপর থেকে কেউ একজন পানি ঢালছে। তাহলে কি গাড়িটার ভর আস্তে আস্তে বাড়ছে না? ভর বাড়তে থাকলে গাড়ির বেগটা কি কমতে থাকবে না? সো আমি যদি চাই সমবেগ মেনটেন করতে, ভিটাকে কনস্ট্যান্ট রাখতে, তাহলে কি আমাকে আর কি বেগের দিকে বল প্রয়োগ করতে হবে না? তখন কিন্তু আমাকে বেগের দিকে বল প্রয়োগ করতে হবে যদি আমি চাই গাড়িটা স্লো যেন না হয়। গাড়িটা সমবেগ মেনটেন করার জন্য ওর গাড়িটার দিকে কিন্তু আমাকে একটা বল প্রয়োগ করতে হবে। বুঝতে পারছো? সো দেখো দুইটা কেস আলাদা আলাদা করে একটু দেখাই, দুইটা কেস আলাদা আলাদা করে একটু দেখাই। সো আমাদের যেটা বললাম, মনে করো আমাদের কোনো একটা পিক আপ ভ্যান, খেলনা একটা পিক আপ ভ্যান। সো এই পিক আপ ভ্যানে মনে করো আমরা হচ্ছে এইটা হলো সেই গাড়িটা। সো এই গাড়িটার উপর থেকে মনে করো আমরা পানি ফেলছি, উপর থেকে পানি ফেলছি। কত রেটে পানি ফেলছি? মনে করো ডিডিটি অফ এম, এই রেটে আমরা পানি ফেলছি। অর্থাৎ এটা হতে পারে মনে করো 5 কেজি পার সেকেন্ড, সাপোজ আমি আন্দাজে ধরলাম। হ্যাঁ, তাহলে বলো এই গাড়িটা যদি আগে ভি বেগে চলতো তাহলে এই গাড়িটা কি এখনো ভি বেগে চলবে, নাকি আস্তে আস্তে বেগ কমতে থাকবে না বাড়তে থাকবে? কি মনে হয় তোমার কাছে? গাড়িটার স্পিড কমতে থাকবে। তাহলে যদি স্পিডটা স্লো হতে থাকে, কমতে থাকে, তাহলে বলো তো আমি যদি এর বেগ এই ভি কনস্ট্যান্ট মেনটেন করতে চাই তাহলে কি আমাকে কোন দিকে বল প্রয়োগ করতে হবে? বেগের দিকে না উল্টা দিকে? বেগের দিকে। সো তাহলে দেখো এইভাবে করে প্রশ্নগুলা করে যে আমাদের এফ সমান সমান এম ইন্টু ডিডিটি অফ ভি, সরি ভি ইন্টু ডিডিটি অফ এম। সো এখানে বিষয়টা এরকম যে যদি ভর এই রেটে বাড়তে থাকে
এবং তুমি যদি সমবেগ মেনটেন করতে চাও তাহলে বস্তুর উপর বেগের দিকে এই পরিমাণ বল প্রয়োগ করতে হবে। যদি সমবেগ মেনটেন করতে চাও তাহলে এই পরিমাণ বল প্রয়োগ করতে হবে। এখন মনে করো কাহিনী উল্টা। পরের কাহিনীটা হচ্ছে এরকম বললাম যে মনে করো আমাদের এখানে একটা ছিদ্র আছে, এইখানে মনে করো একটা ছিদ্র আছে, তো এই ছিদ্র থেকে পানি গল গল করে পড়ে যাচ্ছে, পানি পড়ে যাচ্ছে। সো পানি যে পড়ে যাচ্ছে তা এই রেটটা কত মনে করো বললাম 2 কেজি পার সেকেন্ড করে পানি পড়ে যাচ্ছে। এটাই কিন্তু আমাদের ডিডিটি অফ এম, এইটাই আমাদের ডিডিটি অফ এম, 2 কেজি পার সেকেন্ড করে পানি গল গল করে পড়ে যাচ্ছে। তাহলে বলো তো এখন কি গাড়িটার বেগ আগের মতন থাকবে নাকি বৃদ্ধি পাবে? গাড়িটার বেগ বাড়বে। সো যদি গাড়িটার বেগ বাড়ে, আমি যদি চাই এটাকে সমবেগ মেনটেন করতে, আমি যদি চাই এদিকে সমবেগ মেনটেন করতে, তাহলে বলো তো আমি কোন দিকে বল প্রয়োগ করব, বেগের দিকে না উল্টা দিকে? বিপরীত দিকে। ভেরি গুড। সো এটাই হয়েছে কাহিনী। তাহলে দেখো আমরা যখন এই সূত্র লিখছিলাম এইখানে কিন্তু আগে কি ছিল, ডিএম বাই ডিটি ছিল পজিটিভ, কারণ এখানে ভর বৃদ্ধি পাইছে। কিন্তু ভাইয়া বলো তো এইখানে যে ভরটা হ্রাস পাচ্ছে, তাহলে ডিএম বাই ডিটিটা কি নেগেটিভ না? তাহলে এই ডিএম বাই ডিটি যদি নেগেটিভ হয়, তার মানে দেখো এখানে ভেক্টর সাইনের দিকে তাকাও, এটা তো স্কেলার, এটা একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর। সো আমাদের দেখো একটা ভেক্টরের দিক আরেকটা ভেক্টরের দিকের বিপরীত। তার মানে কি, তোমার বেগটা যেই দিকে আছে, আমরা মনে আছে যে a ইজ ইকুয়ালস টু মাইনাস বি যখন বলি, তার মানে কি দুইটা এ আর বি ভেক্টর দুইটাকে বিপরীত দিকে কাজ করছে না? যদি এরকম হয় এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর, তখনই কিন্তু আমরা a ইজ ইকুয়ালস টু মাইনাস বি লিখি। এটা বলতে কি বোঝায়, এ আর বি দুইটা বিপরীত, সো এফ আর ভি দুইটা বিপরীত, এটা তো স্কেলার, এটাও ভেক্টর এটাও ভেক্টর, দুইটা বিপরীত দিকে যদি কাজ করে, তার মানে আমাকে সমবেগ মেনটেন করতে হলে কোন দিকে বল প্রয়োগ করার কথা বলা হচ্ছে? উল্টা দিকে বল প্রয়োগ করার কথা বলা হচ্ছে। এই বুঝতে পারছো কাহিনীটা, বুঝতে পারছো? বলো তো এখানে ত্বরণ কত? ত্বরণ কত? ত্বরণ কিন্তু 0। সো তার মানে বস্তু যদি আমাদের এই বস্তুর ওপরে যদি তোমার কোনো ত্বরণ নাও থাকে, তবুও কিন্তু ভরের পরিবর্তন হওয়ার কারণে সমবেগ মেনটেন করতে আমাদের বল প্রয়োগ করা লাগতে পারে। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। হ্যাঁ, ভেক্টর চিহ্ন দিলে ভালো আর কি। ঠিক আছে, তাহলে খেয়াল রেখো যে আমরা এই যে সূত্রটা পড়ছি এটাই কিন্তু মূল সূত্র। এটা কখন কাজে লাগাবো জানো? এটা যদিও এই দুইটা একসাথে পরিবর্তন হচ্ছে এরকম কাহিনী খুব একটা ম্যাথে আসে না, তবুও জেনে রাখো এরকম ম্যাথও আমরা করব। সো এই সূত্রটা কখনকার, যখন আমাদের ভরও পরিবর্তন হচ্ছে বেগও পরিবর্তন হচ্ছে, তখন আমরা কিন্তু এই এফ সমান সমান এই সূত্রটা দিয়ে ম্যাথ করব। দেখা গেল যে আমাদের ওই যে ট্রাকের কথা বললাম, যেখানে পানি আমি ঢালতেছি সবসময় ওটার উপরে, যদি এরকম হয় তার বেগও পরিবর্তন হচ্ছে ভরেরও পরিবর্তন হচ্ছে। সো ওই মুহূর্তে তার উপরে বল কত কাজ করছে সেটা বের করার জন্য এই পুরো ফর্মুলাটা ইউজ করতে হবে। বুঝছো? ক্লিয়ার? ডান। এ সমান সমান 0 কিভাবে? এ সমান সমান 0 কিভাবে? কারণ দেখো আমাদের কি এখানে কোনো বেগের পরিবর্তন হয়েছে? আমি কি সমবেগ মেনটেন করছি না? ত্বরণ কাকে বলে? বেগের পরিবর্তনের হারকে। সো বেগ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কোনো পরিবর্তনের হার আছে? নাই, তাহলে ত্বরণ 0 কিন্তু বল কাজ করতেছে। বুঝতে পারছো? সো তাহলে ত্বরণ 0 হলেও কিন্তু বস্তুর ওপর বল কাজ করতে পারে যদি বস্তুর ভরের পরিবর্তন ঘটতে থাকে। ঠিক আছে? তবে বেশিরভাগ সময়ে 98% কেসেই তুমি দেখবা এই ফর্মুলাই অ্যাপ্লাই হচ্ছে, তাই টেনশনের কিছু নাই। মূল সূত্র এইটা, 99% কেসেই এফ ইজ ইকুয়ালস টু এম এ, এটাই অ্যাপ্লাই হবে। আর এটাতে আর একটু কয়েকটা ম্যাথ থাকে, আর এখান থেকে আসলে ইন্টারে কোনো ম্যাথ আমরা দেখি না, তবে আমি দেখাই রাখবো যাতে আমার একটু আইডিয়া একটা ক্লিয়ার থাকে। ঠিক আছে? ওকে। এম -2 কেন? কারণ যে ভর হ্রাস পাচ্ছে, সময়ের সাথে সাথে ভর পড়ে যাচ্ছে না, ভর কমে যাচ্ছে। তাহলে ভরের পরিবর্তন কত? আগে এখানে ছিল 12 কেজি পানি, এখন আছে 10 কেজি পানি, তাহলে পরিবর্তন কত? 10 - 2, 10 - 12। ঠিক আছে, তাহলে এটা বুঝলাম যে ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনে সেই দিকে ঘটবে। ফাইন, ক্লিয়ার। এইবার আসো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস। সেইটা কি? আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস
সেইটা কি? সেটা হচ্ছে দেখো, আমরা এই যে দেখলাম F সমান সমান ma, তো যদি বস্তুর উপরে বাহ্যিক বল শূন্য হয় বা নেট বল যদি শূন্য হয়, বাহ্যিক বল যদি শূন্য হয়, বাহ্যিক বল সমান সমান যদি শূন্য হয়, তাহলে শূন্য ইজ ইকুয়ালস টু ma লিখতে পারবো। তার মানে দেখো, যদি ভর কনস্ট্যান্ট থাকে তার মানে কি ত্বরণ শূন্য, ত্বরণ মানে হচ্ছে v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে লেখা যায় v মাইনাস ইউ সমান সমান 0, সুতরাং v ইজ ইকুয়ালস টু ইউ। এইটা বলতে কি বোঝাচ্ছে? যে বস্তুর শেষ বেগ এবং আদিবেগ একই রকম। এটা বলতে কি বোঝাচ্ছে? এটা বলতে বোঝাচ্ছে যদি কোনো বস্তুর ভর ধ্রুব থাকে এবং তার উপরে যদি আমরা বাহ্যিক বল কোনো প্রয়োগ না করি, তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং যেটা গতিশীল সেটা সুষম বেগে সরল পথে চলতে থাকবে। সুষম বেগে বললে সরল পথে বলা দরকার নাই, সুষম বেগে চলতে থাকবে বা সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। ঠিক আছে? সো তাহলে আমাদের এখানে এইটা হচ্ছে কাহিনী। সো নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদন আমরা এখানে করলাম। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন। প্রথম সূত্র প্রতিপাদন। বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। বলো তো, প্রথম সূত্রের কি তুমি একটা সীমাবদ্ধতা পাইছো? প্রথম সূত্রের কি তুমি কোনো একটা লিমিটেশন বা ঝামেলা পাইছো? ঝামেলা হচ্ছে, প্রথম সূত্র কি বলছিল? বাহ্যিক কোনো বল প্রযুক্ত যদি না হয় তাহলে স্থির বস্তু স্থির, এটা ঠিক আছে, কিন্তু গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে, এই জিনিসটা কি আসলে ঠিক আছে? তুমি দেখো, আমরা একটু আগে কি দেখলাম, যদি আমাদের ওই ট্রাকটা যদি তোমার হচ্ছে যেটার মধ্যে হলো তোমার বালু রাখছিলাম, ট্রাকটা যদি সামনের দিকে আগাতে থাকে, বালু যদি পড়তে থাকে, ভর যদি কমতে থাকে, তাহলে বলো তো ওই গাড়িটার বেগ কি আগের চেয়ে বাড়বে না? বা উল্টাভাবে চিন্তা করো, ভর আমি বৃদ্ধি করছি, তাহলে স্বাভাবিকভাবে কি হবে? ওইটার বেগ আস্তে আস্তে কমতে থাকবে না? সো ভাই, কতটুকু কমবে কতটুকু বাড়বে এটা বুঝবো কিভাবে? উত্তর হচ্ছে ভরবেগের নিত্যতা দিয়ে করব। এটা সামনে আসবে যে m1 v1 সমান m2 v2 দিয়ে আমরা ফাইনাল বেগ কতটা বের করতে পারবো, যে ভর একটু অ্যাড করলে বেগ কতটুকু কমে গেছে, মানে ভরবেগটা সংরক্ষিত থাকবে আর কি। সো মূলত প্রথম সূত্রের ওই সীমাবদ্ধতা থেকেই কিন্তু দ্বিতীয় সূত্রের প্রয়োজনটা উদ্ভব হয়েছে। প্রথম সূত্রে যে আমরা দেখলাম যে বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে, কিন্তু যদি আমাদের বাহ্যিক বল প্রযুক্ত হচ্ছে না, কিন্তু আমি উপর থেকে একটা গাড়ির ওপর ভর অ্যাড করলাম, তাহলে কিন্তু ওই গাড়িটার বেগ আস্তে আস্তে স্লো হতে থাকবে, তাহলে কি এটা সুষম দ্রুতি হইল বা সমবেগ হইল না। কিন্তু দ্বিতীয় সূত্রটা প্রথম সূত্রটারকে কিন্তু আরও বেশি ইনফরমেশন দিয়ে ওইটাকে আরও জাস্টিফাই করছে। সো তাহলে দেখো যে আমাদের দ্বিতীয় সূত্র যেটা, সেইটার একটা রূপ হচ্ছে প্রথম সূত্রটা, দ্বিতীয় সূত্রের একটা কেস হচ্ছে প্রথম সূত্রটা। ঠিক আছে? তাহলে দ্বিতীয় সূত্রের আশা করি কেন দরকার, কি দরকার, এটা আশা করি বুঝতে পারছো। সো তোমরা তাপগতিবিদ্যাতেও কিন্তু দেখছো। বলো তো, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে একদম স্বয়ংসম্পূর্ণ ছিল? কিভাবে করে নেচার কাজ করে, পুরা ফেনোমেনাটাকে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে সব বুঝে গেছিলাম? না, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটার কিন্তু দরকার হয়েছিল, কারণ সেটা আমাদের ওই হিটের ফ্লো কোন দিকে হবে সেইটা সম্পর্কে আরও এক্সট্রা ইনফরমেশন দিচ্ছিল। সো আশা করি বুঝতে পারছো। সো নিউটনের প্রথম এবং দ্বিতীয় যে দুইটা সূত্র, এই দুইটা সূত্র কিন্তু একটা বস্তুকে নিয়ে কাজ, একটা বস্তুকে নিয়ে কাজ। না না, নিউটনের ভুল ধরি নাই, হায় হায়, ভুল ধরছি কে বলছে? এটা প্রথম সূত্রের যে লিমিটেশনগুলা, সেটার কারণে দ্বিতীয় সূত্রের যে আবির্ভাব, ওইটার কথা বললাম। তা কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র ভুল? হ্যাঁ, এবার সব বললে হবে? প্রত্যেকটা সূত্রেরই একটা লিমিটেশন ছিল, সেইটাকে আরও ব্যাখ্যা করার জন্য পরের সূত্রগুলো আসছে। বুঝতে পারছো? এই আর কি। ঠিক আছে, হ্যাঁ, নিউটন গ্যালিলিও থেকে চুরি করছে, এটা আংশিক সত্য। ওকে, সো দ্বিতীয় সূত্র আংশিক সত্য কেন বললাম? এখন আসলে কি পেপার দেখে চুরি করছে কিনা তাকে জানে, এখন হইতে পারে না যে দুইজনের মাথায় একইভাবে একই জিনিসগুলো আসছে, হইতেই তো পারে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। সো দেখো, এটা গেল নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের যে প্রতিপাদন সেইটা। এইবার আসো আমাদের
গতির তৃতীয় সূত্রটা আমরা দেখে ফেলি। নিউটনের গতির তৃতীয় সূত্র, নিউটনের গতির তৃতীয় সূত্র। সো তৃতীয় সূত্র যেটা, আগের দুইটা সূত্র কিন্তু একটা বস্তুকে নিয়ে কাজ করছে, যে একটা বস্তু যদি স্থির থাকতে চায় তাহলে কি করতে হবে, গতিশীল থাকতে চাইলে কি করতে হবে। আর দ্বিতীয় যে সূত্রটা, সেটা কিন্তু বস্তুর উপরে যদি ভরবেগের পরিবর্তনের হারের উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ দেখো একটা বস্তু নিয়ে কিন্তু কাজ হয়েছে প্রথম দুইটা সূত্রে। তৃতীয় সূত্রে কাজ হয়েছে দুইটা বস্তুকে নিয়ে, বা এখানে দুইটা বডি কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড। সো তাহলে দেখো, ও কোনটা কোনটা কোনটা, ও আচ্ছা ও আচ্ছা, হ্যাঁ এটা তো বটেই, ঠিক বলছো। এখানে কয়েকটা জিনিস বলে রাখি। এখানে হচ্ছে আমরা তো ধরে নিচ্ছি স্থির ভর, আগে বলে দিছিলাম যে ভর স্থির আর কি, ভর স্থির এবং ভর শূন্য না। হ্যাঁ ঠিকই বলছো, ভর ইজ নট ইকুয়ালস টু 0 এবং এম হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। এইরকম সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস ধরা উচিত। ঠিক আছে, এখন আসো গতির তৃতীয় সূত্র কি বলে, যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো এখানে যখন কোনো একটা সারফেসের উপরে আমি কোনো একটা বস্তুকে রাখলাম, একটা সারফেসের উপরে যখন আমি কোনো একটা বস্তুকে রাখলাম, এই বস্তুটার উপরে মনে করো আমি একটা বল প্রয়োগ করছি, এফ পরিমাণ একটা বল কাজ করছে এর উপরে। এখন এই এফ পরিমাণ বল যখন এই বস্তুটার উপরে কাজ করবে, আচ্ছা ও ভালো কথা, আমি এই তৃতীয় সূত্রে দেখানোর আগে দ্বিতীয় সূত্রের আরেকটা জিনিস একটু বলে আসি। সরি সরি সরি, এখান থেকে যে এফ ইজিক্যালস টু এম এটা আমরা লিখছিলাম, এখান থেকে একটা জিনিস একটু দেখায় আসি, দাঁড়াও। এখান থেকে একটা ছোট্ট জিনিস, আচ্ছা পাশে এখানে লিখে ফেলি, ছোট্ট একটা জিনিস একটু দেখাই আসি, মজা পাবা। দেখো এফ ইজিক্যালস টু এম এ, এটার এককটা কি? একক হচ্ছে, এম এর একক হচ্ছে কেজি, আর ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমাদেরকে বলে 1 নিউটন বল মানে আসলে কতটুকু। মনে করো একটা সারফেসের উপরে আমরা এখানে একটা বস্তুকে রাখলাম, এই বস্তুটার উপরে আমরা একটা বল প্রয়োগ করলাম। মনে করো এই বস্তুর ভর হলো গিয়ে 1 কেজি। যে পরিমাণ বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপরে প্রয়োগ করলে বস্তুর ত্বরণ হবে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, সেই পরিমাণ বলকে আমরা বলি 1 নিউটন। বুঝতে পারছো? 1 কেজি ভরের কোনো একটা বস্তুর উপরে যখন আমি এমন একটা বল প্রয়োগ করব, যেই বল প্রয়োগের ফলে তার ত্বরণ হয়েছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, সেই বলটাকে আমরা বলছি কত? সেই বলটাকে আমরা বলছি 1 নিউটন বল। এবং এই 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাকেই আমরা কি বলি সংক্ষেপে? এটাকে আমরা বলি নিউটন। এখন এখান থেকে তো ভাইয়া 1 নিউটন মানে কতটুকু, এটা ফিল করা একটু কঠিন, কারণ আমি 1 কেজি বস্তু খুঁজে খুঁজে কই থেকে বাইর করব। তারপরে এমন একটা বল দেওয়া লাগবে যেই বলটা প্রয়োগ করলে তার 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ হবে। এটা তো আসলে কত, 1 নিউটন মানে কতটুকু? আমি যেমন একটা 1 মিটারের বা একটা লাঠি নিলে বুঝতে পারি যেটা কত মিটার দৈর্ঘ্য হইতে পারে। বা ধরো যে আমি যখন কোনো একটা বস্তুকে উঠাই, এটা কত কেজি, একটা অনুমান থাকে যে এটা কতটুকু ভর হইতে পারে। তো 1 নিউটন বল, এটা আমি অনুভব করব কিভাবে, এটা ফিল করার জায়গাটা কি? সো এটা ফিল করা যায় এভাবে, তুমি মনে করো 100 গ্রাম ভরের কোনো একটা বস্তুকে তুমি ধরলা। 100 গ্রাম ভরের কি হইতে পারে? 100 গ্রাম ভরের ধরো যে কোনো একটা তোমার হালিম মিক্স, বা ধরো একটা যে কোনো মশলার একটা প্যাকেট নিলা, 100 গ্রামের একটা মশলা নিলা। সো 100 গ্রামের একটা মশলার প্যাকেট তুমি যদি হাতের উপর রাখো, তাইলে ওইটা তোমার যতটুকু বল প্রয়োগ করতেছে, ওই মশলাটা তোমার হাতের উপরে যতটুকু বল প্রয়োগ করতেছে, 100 গ্রামের একটা গুঁড়া মশলার প্যাকেট, সেটা যতটুকু তোমার হাতে বল প্রয়োগ করতেছে, ওইটাই আসলে 1 নিউটনের কাছাকাছি। ওইটাই আসলে 1 নিউটনের কাছাকাছি। কারণ দেখো, আমরা এফ ইজিক্যালস টু এম জি তো জানি। এখন এম এর মান যদি 100 গ্রাম হয় মানে কত, 0.1 কেজি না? এবং জি এর মান যদি 9.8 হয়, তাহলে দেখো এটা হিসাব করলে কাছাকাছি 0.98, তো এটা প্রায় 1 নিউটন। তো তার মানে তুমি আজকেই বাসায় এটা টেস্ট করো যে 1 নিউটন মানে আসলে কতটুকু ভর, কতটুকু মানে ভার বা ওজন, বা 1 নিউটন বল মানে কতটুকু। সো ওইটার সাথে তুমি তখন ধরো মুখে একটা ঘুষি মারলা, ঘুষি মেরে দেখতে পারলা যে আচ্ছা ওইটা ছিল 1 নিউটন, এটা তার তুলনায় 10 গুণ, তাহলে 10 নিউটনের ঘুষি মারছি। ঠিক আছে, এই আর কি।
সো দেখো, আমরা এখান থেকে যেটা বলতেছিলাম আর কি, যে নিউটনের গতির তৃতীয় সূত্র। সো আমাদের তৃতীয় সূত্র যেটা বলে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। একদম সহজ। সো মনে করো আমরা এই ভরের বস্তুটার উপরে একটা 10 নিউটনের বল প্রয়োগ করছিলাম। এখন 10 নিউটনের বল, এটা যদি ক্রিয়া হয়, তাহলে প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করবে? এই দিকে কাজ করবে, কারণ ক্রিয়া প্রতিক্রিয়া সমান এবং একে অপরের বিপরীত দিকে কাজ করে। কয়েকটা ইনফরমেশন মাথায় রেখো। ক্রিয়া প্রতিক্রিয়া সমান এবং একে অপরের বিপরীত দিকে কাজ করে। একে অপরের বিপরীত দিকে কাজ করে। ক্রিয়া প্রতিক্রিয়া সমান এবং একে অপরের বিপরীত দিকে কাজ করে। তো তুমি যখন এই বস্তুটার উপর একটা এফ পরিমাণ 10 নিউটন একটা বল প্রয়োগ করলা, তখন এটা যদি ক্রিয়া হয়, প্রতিক্রিয়া বলটা তার উল্টা দিকে কাজ করবে। এখন কথা হচ্ছে, বলো তো সিম্পলি, এই যে আমার হাতে ক্যালকুলেটর আছে, যদি আমরা এই ইয়াটার উপরে ধরো এই ক্যালকুলেটরের উপরে ডান দিকেও আমি 10 নিউটন বল প্রয়োগ করলাম, বাম দিকেও আমি 10 নিউটন বল প্রয়োগ করলাম, তাহলে বলো তো এই বস্তুটা কি নড়বে কখনো? দুই দিকে যদি সমান সমান বল প্রয়োগ করি, অর্থাৎ নেট ফোর্স যদি শূন্য হয়, তাহলে কি বস্তুটার কোনো নড়চড় হবে? বস্তুটা কি কোনো নড়াচড়া করবে? করবে না। কারণ সমান এবং বিপরীত যদি হয় মানে তাহলে নেট ফোর্সটা হয়ে যায় তো শূন্য। তো যখন নেট ফোর্স শূন্য হয়ে যায়, তখন কিন্তু বস্তুটা নড়বে না। সো তাহলে নিউটনের তৃতীয় সূত্রটা কি বলে দেখো। কোনো একটা বস্তুর উপরে যে টোটাল প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাহলে আমি যদি এই বস্তুর উপরে একটা 10 নিউটন বল দেই, তাহলে এর প্রতিক্রিয়া বল কি 10 নিউটন বিপরীত দিকে কাজ করছে। তাহলে যদি এই বস্তুর উপরেই দুইটা বল কাজ করে, তাহলে কি এই বস্তু নড়বে? নড়বে না। এখন বলতে পারো ভাই আপনি অল্প বল দিচ্ছেন বলে হয়তো নড়তেছে না, কিন্তু একটা কাজ করো তো, এখানে যদি তুমি 100 নিউটন বল দাও ক্রিয়া, মনে করতে পারো হ্যাঁ এইবার হয়তো নড়বে, কিন্তু দেখো থিওরিটিক্যালি তাহলে প্রতিক্রিয়া বলো কত? প্রতিক্রিয়া বলো তো 100। তাহলে এই 100 বস্তুর উপরে যদি দুইটা বল কাজ করে, তাহলে তো এর কখনোই নড়ার কথা না। তাহলে আমি যে এই বস্তুটাকে ধাক্কা দিলাম, ধাক্কা দিলে তো এর কখনোই নড়ার কথা না। এই বস্তুটাকে যে ধাক্কা দিলাম, এটা কখনো নড়ার কথা না, কিন্তু নড়তেছে তো। সো এইখানে মূল কাহিনী হচ্ছে, বড় একটা মিসকনসেপশন আমাদের আছে। সেটা হলো, একটু লিখে রাখো, ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপরে কাজ করে না। ক্রিয়া প্রতিক্রিয়া যুগল কখনোই একই বস্তুর উপর কাজ করে না। একই বস্তুর উপর কাজ করে না। ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপর কাজ করে না, সব সময় দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করবে। সব সময় দুটি ভিন্ন বস্তুর উপর কাজ করবে। সব সময় দুইটা ভিন্ন বস্তুর উপরে কাজ করবে। তার মানে এই প্রথম যে 10 নিউটনটা তুমি দিয়েছো, এই প্রথম 10 নিউটন বলটা এই বস্তুর উপরে কাজ করবে। প্রথম 10 নিউটন বলটা ঠিকই বস্তুর উপরে কাজ করবে, কিন্তু এই যে 10 নিউটন বলটা দিছো, বা এই যে 100 নিউটন বলটা দিছো, এইটা কিন্তু এই বস্তুর উপরে কোনো ইফেক্ট নাই। এই বলটা কিন্তু কাজ করবে আমার আঙুলের উপরে। আমি যদি আঙুল দিয়ে বলটা দিয়ে থাকি, 100 নিউটন বল এর উপরে কাজ করলো। এই বস্তুটা আমার আঙুলের উপরে যে বলটা দিচ্ছে, সেই বলের প্রভাবে কিন্তু আমার আঙুলটা একটু চাপ খেয়ে যাবে, বা একটু ধরো আমি ব্যথা পাবো। সো এই যে প্রতিক্রিয়া বলটা, সে প্রতিক্রিয়া বলের কোনো ইফেক্ট কিন্তু এর উপরে থাকে না। এটা মাথায় রেখো।
সো ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপর কাজ করবে না। এখন বলতে পারো ভাই ও যে বল দিচ্ছে তাহলে ওর উপরে কোনো ইফেক্ট আছে? নাই। কথা হচ্ছে এই বস্তুর উপরে আমি বল দিছি, ওর উপরে একটা বল কাজ করছে, আর এই বস্তুটা প্রতিক্রিয়া হিসেবে আমার উপরে আরেকটা বল প্রয়োগ করছে। সো এই বলটার কোনো ইফেক্ট এর উপর থাকবে না। এই বলটার প্রভাবে আমার হাতে একটু আঙুলটা চাপ খেয়ে যাবে, একটু আঙুলটা ভত্তা হয়ে যাবে। বুঝতে পারছো? সেটা মাথায় রেখো, ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপর কাজ করে না, সব সময় দুইটা ভিন্ন বস্তুর উপরে কাজ করবে। এখন তোমাদের জন্য একটা অবজেক্টিভ, মনে করো এখানে একটা বড় ভর আছে, এবং এই বড় ভরটার মধ্যে আমরা মনে করো 50 কুলম্ব চার্জ রাখলাম, ঠিক আছে? এবং এখানে একটা ছোট্ট ভর আছে, ছোট্ট ভর হলো স্মল এম। এই স্মল এম এর উপরে আমরা -20 কুলম্বের একটা চার্জ রাখলাম। বলো তো এইখানে কোন বস্তুটার উপরে প্রযুক্ত বল বেশি হবে, কোন বস্তুটার উপরে প্রযুক্ত বল কম হবে? এখানে কিন্তু দুই রকমের বলই আছে। একটা হলো এম এবং এম, তারা যদি পরস্পর ডি দূরত্বে থাকে, এরা যদি পরস্পর ডি দূরত্বে থাকে, তাহলে তাদের মধ্যে একটা মহাকর্ষ বল আছে, আকর্ষণ বল। এবং এই একটা চার্জ আর এই একটা চার্জ, এই দুইটা চার্জ থাকার ফলে কি হবে? একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা একটা কুলম্ব ফোর্সও কিন্তু কাজ করবে। তাহলে আমাদের কাছে প্রশ্ন, কোন বস্তুটার উপরে প্রযুক্ত বলটা বেশি? কোন বস্তুর উপরে প্রযুক্ত বলটা বেশি? 50 কুলম্ব ক্যাপিটাল এম এর উপরে নাকি স্মল এম এর উপরে? কোন বস্তুর উপরে প্রযুক্ত বলটা বেশি? বলতো কোন বস্তুটার উপরে প্রযুক্ত বল বেশি? সবাই গণহারে অ্যান্সার দিয়ে যাচ্ছ, ক্যাপিটাল এম কেউ বলছো স্মল এম, কেউ বলছো বড় এম এর উপরে প্রযুক্ত বল বেশি, ছোট এম এর উপরে প্রযুক্ত বল কম। রিফাতের অ্যান্সার আমি প্রথম দেখলাম, আলফাফার উত্তরও দেখলাম, হাসিবুলের উত্তরও দেখলাম সমান, ইব্রাহিম কাইফ সমান। সমান সমান বল কাজ করবে, কারণ এই বলগুলোও কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া বলের মতন। তুমি দেখো, যদি আমি প্রথমে চার্জের আলাপ বাদ দেই, আপাতত চার্জের আলাপ বাদ দেই, ওটা নিয়ে পরে আসতেছি। এই ভুল কখনো মনের মধ্যে রাখবা না, খবরদার, গুনাহ হবে। সো ক্যাপিটাল এম, এই ক্যাপিটাল এম ভরের উপরে একটা মহাকর্ষ বল কাজ করছে, একটা মহাকর্ষ বল কাজ করছে, এটাকে আমি এফ জি দিয়ে প্রকাশ করলাম। এবং এই স্মল ভরের উপরেও একটা মহাকর্ষ বল কাজ করছে, এটা হলো এফ জি। দুইটা বলের মান কিন্তু সমান। সো এটার ভর বেশি বলে ওর ত্বরণ কম হবে, এটার ভর কম বলে ওর ত্বরণ বেশি হবে, সেটা ডিফারেন্ট। কিন্তু এই যে পরস্পর পরস্পরকে সমান বলে আকর্ষণ করে, এই এফ এর মান কিন্তু পরস্পর সেম। কারণ দেখো এই এফ সমান সমান কি ছিল? জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। বলো প্রযুক্ত বলের মান সেটা কি ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক? তাহলে এই প্রযুক্ত বলের মানটা কিন্তু তাদের ভরের উপর নির্ভর করছে, দূরত্বের উপর নির্ভর করছে। কিন্তু যেই বলটা তুমি হিসাব করলা, সেই বলটা দুইটা ভরের উপরেই সমানে সমানে কাজ করছে। এর উপরে প্রযুক্ত বল যা, এর উপরে প্রযুক্ত বল তাই, কিন্তু ওর ত্বরণটা হবে বেশি, কারণ ওর ভর কম। হালকা বস্তুর উপরে যদি বল প্রয়োগ করে তাহলে ত্বরণ বেশি হবে না? সো তাহলে এটা সেম। একই কাহিনী আমাদের কুলম্ব ফোর্সের বেলাতেও সত্য। কুলম্ব ফোর্সের ক্ষেত্রে কি হয়? কে ইন্টু মানে 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই কি ডি স্কোয়ার না? সো এইখানেও একইভাবে আমাদের যে কুলম্ব ফোর্স, কুলম্ব যে আকর্ষণ বলটা, সেই আকর্ষণ বলটাও কিন্তু সেম টু সেম হবে, কুলম্ব ফোর্সটাও সেম টু সেম হবে। এই বুঝতে পারছো? এটা খুবই কমন একটা মিসকনসেপশন থাকে, এই ভুল করা যাবে না, খুব সাবধান। বুঝেছো? বুঝেছো? তাহলে প্রযুক্ত বল যেটা, মহাকর্ষ বল এবং কুলম্বের যে বল, সেই দুইটা বল কিন্তু যে কোনো ভরের ওপরেই, যদি যেই দুইটা ভরের মধ্যে তুমি মহাকর্ষ বল হিসাব করছো, সেই দুইটা ভরের উপরে সমান সমান মহাকর্ষ বল কাজ করবে। বুঝেছো? সমান সমান মহাকর্ষ বল কাজ করবে। ঠিক আছে? ঠিক আছে? ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ডান। ওকে, তাইলে আমরা এটা বুঝলাম যে ক্রিয়া প্রতিক্রিয়া সমান
এবং একে অপরের কিন্তু বিপরীত দিকে কাজ করবে। ঠিক আছে, সো তাহলে আমরা এই দুইটা আইডিয়া আশা করি পাইছি। ওকে, সো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ম্যাথ করা শুরু করবো একবারে। আমি একটু চেক করে নেই আর কোনো থিওরির উপকরণ কি বাদ গেছে কি না। না, মোটামুটি আমাদের এগুলো কাভার্ড। ঠিক আছে, ঠিক আছে। এখন দেখো একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে প্রশ্ন আসলে কিভাবে আসে। প্রশ্ন আসলে কিভাবে আসে একটু জেনে রাখো। আগের অধ্যায়গুলোর সাথে একটু লিঙ্ক করে কিভাবে আসে দেখো। আমাদেরকে বলতে পারে, ধরো এখানে একটা বস্তু রাখা আছে, এই বস্তুটার উপরে একটা F1 বল কাজ করছে। তারপরে মনে করো ওই একই বস্তু, এই একই বস্তু, হ্যাঁ, এই একই বস্তুর উপরে এই দিকে আমাদের একটা F2 বল কাজ করছে। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করে বস্তুটার উপরে নেট ত্বরণ কত, বস্তুটার উপরে নেট ত্বরণ কত। তাহলে বলো তো এই F1 বলের জন্য আমাদের বস্তুর কি একটা ত্বরণ থাকবে না, A1। এই F2 যদি বল আলাদাভাবে কাজ করতো তাহলে কিন্তু তার উপর একটা A2 ত্বরণ কাজ করতো। তাহলে যদি দুইটা বল একই মুহূর্তে একই সাথে কাজ করে তাহলে আমাদের নেট বল কত হবে, এই দুইটা বলকে যোগ করেই আমরা কিন্তু নেট ফোর্স পাবো। এই দুইটা বলকে যদি আমরা যোগ করি, এই দুইটা বলকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু নেট ফোর্স পাবো। এই নেট ফোর্স সমান সমান কি লেখা যাবে, Ma1 প্লাস Ma2, অর্থাৎ এফ নেট এইটা সমান সমান m ইন্টু এ নেট। এটা যে আমরা লিখলাম, খেয়াল রেখো এই এফ নেট মানে কি, এই দুইটা বলে লব্ধি করে আমরা যেটা পাইছি সেটাই হলো এফ নেট। আর এ নেট কোনটা জানো, এ নেট হচ্ছে বস্তু যে ত্বরণে চলছে, বস্তু যেই ত্বরণে তুমি চলতে দেখবা সেটাই হচ্ছে আমরা এইখানে বসাই। অর্থাৎ F1 এর জন্য একটা A1 ত্বরণ হতো, F2 এর জন্য একটা A2 ত্বরণ হতো। নেট যে এ ত্বরণটা, এ নেট যে ত্বরণটা, এই এ নেট ত্বরণটা হচ্ছে ফাইনালি বস্তুটা যেই ত্বরণে চলছে। বুঝতে পারছো, ফাইনালি বস্তুটা যেই ত্বরণে চলছে। সো আমাদের এরকম হতে পারে যে কোনো একটা বস্তু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছে। সো যেই ত্বরণে চলছে বলে দিবে, যেটা প্র্যাকটিক্যালি হচ্ছে, যেই ত্বরণটা সে নিজে এক্সপিরিয়েন্স করতেছে বা বস্তুটা এক্সপিরিয়েন্স করতেছে, ওইটাই হলো এ নেটের জায়গায় বসবে। সো এটা F1 এর জন্য প্রযুক্ত ত্বরণও না, F2 এর জন্য প্রযুক্ত ত্বরণও না, এটা হলো ফাইনাল ত্বরণটা, লব্ধি ত্বরণটা। এবং এখানে F যেটা, সেই Fটাও হচ্ছে লব্ধি বল যেটা, সেইটা। ঠিক আছে, এবং আরেকটা জিনিস, ঠিক আছে, আচ্ছা এটা একটু লাইনটা একটু লিখে দেই, একটু লিখে রাখো যে অনেকগুলো বল বস্তুর উপরে কাজ করলেও, অনেকগুলো বল বস্তুর উপরে কাজ করলেও, অনেকগুলো বল বস্তুর উপরে কাজ করলেও বস্তু ফাইনালি যে ত্বরণে চলবে, বস্তু ফাইনালি যে ত্বরণে চলবে সেটাই এ নট, সেটাই এ নেট। ঠিক আছে, সেটাই হচ্ছে এ নেট। ওকে, এবং দেখো প্রশ্ন যেই জায়গা থেকে আসতে পারে, বলো তো ভাইয়া এফ সমান সমান কি এম এ, দেখছো না? তার মানে তুমি আগের অধ্যায়গুলোতে যতভাবে এ বের করা শিখছো, যতভাবে এ বের করা শিখছো, ওই প্রশ্নগুলোর সাথে আমাদের জাস্ট আরেকটা প্রশ্ন অ্যাড করে দিতে পারে, আর কিচ্ছু না। ঠিক আছে, সো দেখো আমাদের কখনো বলতে পারে ত্বরণটা যদি সরাসরি বলে দেয় তাহলে তো এম দিয়ে গুণ দিলে এফ বের হয়েই গেল, কিন্তু মনে করো ত্বরণটা সরাসরি বলে দেয় নাই, আমাদেরকে ধরো এই সমীকরণের মাধ্যমে আমাদের এমন কিছু বলে দিছে যে শেষ বেগ জানো, আদি বেগ জানো, সময় জানো, ত্বরণটাকে বের করে, এখান থেকে ত্বরণটা বের করে তারপরে তোমাকে দেখা যাবে এই সূত্রের মধ্যে বসায় এফ এর মানটা বের করতে হবে। আবার এরকমও হতে পারে কোনো কোনো ম্যাথ আমরা দেখবো যেখানে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্র থেকে আমাদেরকে আগে ত্বরণটা বের করতে হবে, তারপরে আমরা এম এর জায়গায় বসায় প্রযুক্ত বল এফ বের করব। আবার কখনো এরকমও দেখবা এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রটা ব্যবহার করে আমাদের আগে ত্বরণ বের করা লাগবে এবং ওই ত্বরণটাকে এখানে বসায় আমাদের এফ এর মানটা বের করতে হবে। সো ম্যাথ মূলত তুমি দেখবা
প্রথম দিকের আমরা যে সমস্ত ম্যাথগুলো দেখব সেগুলাতে এইরকম একটা কাহিনী কিন্তু দেখবা। বুঝতে পারছো? সো এই ধরনের প্রত্যেকটা ম্যাথেই কাহিনী হবে এটাই যে আমাদের ত্বরণটা যদি সরাসরি দেওয়া থাকে তাহলে তো এম এর সাথে গুণ করলে এফ বের হয়েই গেল, কিন্তু যদি সরাসরি দেওয়া না থাকে তাহলে আমাদেরকে এই সূত্রগুলোর সাহায্যে ত্বরণটা বের করে সেই ত্বরণটা এখানে বসিয়ে তারপরে এফ এর মানটা বের করতে হবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখানে আজকে শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে। তোমাদের যাদের যা কনফিউশন আছে আমি এখন একটা পোস্ট দিচ্ছি, ওই পোস্টের নিচে কমেন্টে জানাও, আমি নিজে রিপ্লাই দিব। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। দেখা হবে ইনশাল্লাহ আগামী পরশু দিন। সো এই ক্লাসটা এখনই একবার প্লিজ রিভিশন দাও, আর নেক্সট ক্লাস হওয়ার আগে আরেকবার রিভিশন দিয়ে এসো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।